সালাম আলাইকুম। ক্লাস কি শুরু হয়েছে? কিছুই তো শুনতে পাই না। হুম? কোনটা কোনটা এটা গ্রেড হার্ড এন্ড প্রভোকেশন না। গ্রেড মানে হচ্ছে যে কি বলে যে মারাত্মক। এটা কি দেখা যাচ্ছে? বোর্ডস দেখতে পাচ্ছি অনলাইনে। জি, একটু দ্রুত লিখে ফেলেন, এরপর আমরা আলোচনা শুরু করবো। এটা না ওটা, নেচার অফ ইনজুরি, আর এটা নেচার অফ ওয়ার্মস। WOUNDS, আঘাতের ধরন।
হুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কোনো কিছুই শুনতে পাচ্ছি না এবং ঠিক মতো দেখাও WUNDL যাচ্ছে না। সালাম আলাইকুম। যারা অনলাইনে সংযুক্ত আছেন তারা কি বোর্ডের সব লেখা বুঝতে পারতেছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম স্যার, এবার শুনতে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি। জি জি, থ্যাংক ইউ। জি, আমরা আলোচনায় ফিরে আসি। দেখেন, আসসালামু আলাইকুম স্যার, আমরা ওই যে লিখছি এক্সেপশন গুলো প্রথমে আমরা নিচের একটু গুলো ওই একটু বোঝা সাইডে যাই, যাচ্ছে না ডান স্যার। সাইডে হোমিসাইডের ওইদিকে যাই। দেখেন, দুই প্রকার হোমিসাইড লিখছি, লফুল হোমিসাইড, আনলফুল হোমিসাইড। এখন হচ্ছে যে হোমিসাইডটা কি? হোমি দুইটা ওয়ার্ড ছিল, ল্যাটিন ওয়ার্ড, সেটাকে এক করে একটা ওয়ার্ড করা হয়েছে। একটা হচ্ছে হোমো। হোমো মিনস হিউম্যান, মানে মানুষ। আর সাইড, এটা হচ্ছে সাইডার থেকে আসছে, ওই দুইটা একসঙ্গে হওয়ার কারণে কনসাইজ করা হয়েছে। তো সাইডার মানে হচ্ছে আপনার হত্যা বা প্রাণ নাশ করা, অর্থাৎ এক কথায় যে তাকে পরকালে পাঠায় দেওয়া, এটা আর কি। অর্থাৎ তার প্রাণটা দেহেতে থাকবে না। আর এটা কার? এটা কোনো পশু না, এটা হোমো, হিউম্যান। এই কারণে এটা হচ্ছে যে মানুষ হত্যা বা মানুষের প্রাণ হরণ বা মনুষ্য হরণ, বিভিন্ন অনুবাদ আছে দেখবেন বাংলায়। তাহলে হোমিসাইডের অর্থটা কি জানলাম? মানুষ হত্যা বা মনুষ্য হরণ, যেটাই বলেন না কেন, বা প্রাণ হরণ, মানুষের প্রাণ হরণ বা রুহুকে দূরীভূত করা। তো এটা হচ্ছে হোমিসাইড। এটা দুই প্রকার, একটা হচ্ছে লফুল হোমিসাইড আর একটা হচ্ছে আনলফুল হোমিসাইড। লফুল হোমিসাইডটা কি? এটা হচ্ছে আইনত মানুষের মনুষ্য হরণ বা প্রাণ হরণ, আর আনলফুল বেআইনি। এই যে আনলফুল হোমিসাইড, এটার জন্য শাস্তি আছে, লফুল হোমিসাইডের কোনো শাস্তি নাই। বুঝছেন কিনা? তাহলে একটু নোট রাখেন, লফুল হোমিসাইডের কোনো সাজা নাই। যদি লফুল হোমিসাইড হয় তার কোনো সাজা নাই, আর আনলফুল হোমিসাইড হলে তার সাজা উল্লেখ আছে। জি, এবার দেখেন যে লফুল হোমিসাইডে আমি আরেকটা ওয়ার্ড ইউজ করছি, জাস্টিফাইড বাই ল, অর্থাৎ আইন দ্বারা সমর্থিত। আইনের দ্বারা সমর্থিত অর্থাৎ আইন তাকে পারমিশন দিয়েছে তাকে মেরে ফেলানোর জন্য। এই কারণেই এটি হচ্ছে কোনো সাজা নাই। আমরা দেখেন জেনারেল এক্সেপশন পড়ে আসছি না? 76 থেকে 106 পর্যন্ত জেনারেল এক্সেপশন পড়ছে। এই জেনারেল এক্সেপশনে কি কি পড়ছি দেখেন। 100 ধারাতে এই যে কয়েকজন ব্যক্তিকে মেরে ফেললে কোনো অপরাধ হবে না। 103 ধারার সম্পত্তি বিষয়ে যদি মেরে ফেলা হয় তাহলে কোনো অপরাধ নাই। এরপরে আমরা 83 ধারাতে দেখছি যে কিছু
আনসাউন্ড মাইন্ড যদি থাকে, পাগল থাকে, তাদেরকেও যদি মেরে ফেলা হয় তাহলে কোনো অপরাধ হবে না। তো এগুলো হচ্ছে সব কি জাস্টিফাইড বাই ল, অর্থাৎ আইন দ্বারা সমর্থিত। আবার একজন ফাঁসির আসামি, আদালত রায় দিয়েছে যে তার ফাঁসি কার্যকর করতে হবে। এখন এই ফাঁসি কার্যকর করে কোথায়? জেল হাজতে। জেল হাজতে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হয়ে থাকে, জল্লাদ থাকে। এখন জল্লাদ যদি মেরে ফেলে এই ফাঁসির আসামিকে, তাহলে তার কোনো অপরাধ হবে না। এই মেরে ফেলাটা আবার এরকম না যে তার ফাঁসির ওই যে নির্দিষ্ট টাইম আছে এই টাইমের আগে মেরে ফেলবে। এখন দেখা যাচ্ছে যে কোনো এক আসামির ফাঁসির আদেশ হয়ে গেছে, জেল হাজতের ভিতরে আর একজন দেখলো যে ওর তো ফাঁসি হয়ে যাবে, যা আগেই মেরে ফেলি, তাহলে আবার অপরাধ হবে, আনলফুল হোমিসাইড হবে। কিন্তু যখন আইনত ওই রায়ের ভিত্তিতে যথাসময়ে তার রায়টা কার্যকর হবে, তখন এটি কোনো অন্যায় হবে না। এরপর আমরা দেখছি যে কোনো একটা পুলিশ সিআরপিসি 76 এই 46 এর সাবসেকশন 3 তে দেখছি না যে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে গ্রেপ্তার করার কালে পুলিশ কর্মকর্তা মেরে ফেলতে পারবে আসামিকে, গুলি করতে পারবে, হত্যা করতে পারবে। এখন এটা ওই জায়গায় আইনে ভাষাটা একটু ঘুরাই দেওয়া আছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে অভিযুক্ত আসামি ব্যতীত অন্য অন্য ক্ষেত্রে গ্রেপ্তার কালে তাকে মৃত্যু বা হত্যা করার ক্ষমতাটা দেয়া হয়নি। দ্যাট মিনস তাকে এই ক্ষমতাটা দেয়া হয়েছে এই দুইটা ক্ষেত্রে। তাহলে এই জায়গায় যখন ক্ষমতাটা দেয়া হয়েছে সেই ক্ষমতাটা অ্যাপ্লাই করে ফেললো, এক্সারসাইজ করে ফেলছে, তাহলে তার কি কোনো অপরাধ হয়েছে? হয় নাই। এখন রিটেন পরীক্ষা একটা প্রশ্ন আসছিল, সেই প্রশ্নটা হচ্ছে যে একজন পুলিশ কর্মকর্তা একজন চোরকে ধরতে গিয়ে গুলি ছুটছে, চোর পালিয়ে গেছে, তখন গুলি ছুটছে, গুলি ছোড়ার কারণে পাশে আরেকজনে নিহত হয়ে গেছে। তাহলে এই পুলিশ কর্মকর্তা কোনো অপরাধ করছে কিনা? করছে কি? করছে। দেখেন করছে, অবশ্যই করছে। আপনারা তো সহজে বলে দিলেন, মাথা নাড়াচ্ছেন কেন? একটু বুঝে শুনে মাথা নাড়াচ্ছেন। আইনের স্টুডেন্টরা কথা শুনবেন বেশি, বলবেন কম। কারণ আপনি যখন বেশি বলবেন ভুল হবে। আপনি শুনবেন যে কি বলতে চাচ্ছে, আগে বুঝে একবারই উত্তর দিবেন, কারণ বারবার আপনার সিদ্ধান্তটা চেঞ্জ করা যাবে না। আপনি হুট করে শুনেই লাভ দিয়ে উত্তর দিয়ে ফেললেন, নো। আপনি কি শুনবেন যে কি বলতেছে, ওর ভিতরে কিন্তু যদি আছে কিনা এটা খেয়াল করবেন। এই জায়গায় দেখেন, বললাম কি একজন চোর, চুরির মামলার অভিযোগে সাজা কত বছর? 3 বছরের 7 বছর। যদি গৃহে হয় 380 ধারাতে হয়। তো সামনে পড়ে ফেলছি না নাকি সামনে পড়বো? সামনে পড়বো। 380 ধারাতে হলে 7 বছর, আর 379 ধারাতে হলে 3 বছর। যদি গৃহ হয়, উপাসনা হইতে হয়, অথবা গুদামঘর হয়, সেই জায়গাগুলো থেকে যদি কেউ চুরি করে তাহলে 7 বছর। এখন 7 বছর কি এই আওতায় পড়তেছে? 46 সাবসেকশন 3 তে সিআরপিসি যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত অন্যান্য ক্ষেত্রে তাকে হত্যা করার অনুমতি দেওয়া হয় নাই। দ্যাট মিনস এই দুইটা দেওয়া হয়েছে। তো ওই যে চুরির আসামির ক্ষেত্রে কি মেরে ফেলানোর এই বিধান কি, এই পাওয়ারটা কি ওই পুলিশ কর্মকর্তাকে দেওয়া আছে? দেয় নাই। তাহলে তিনি তো তার ক্ষমতার অপব্যবহার করছেন, অপব্যবহার করছে না? তাহলে সে কি হবে? অপরাধ করছে। তখন সেটি হবে কি আনলফুল হোমিসাইড। সে পার্শ্ববর্তী ব্যক্তিকে, সেটা তো পরের বিষয়, ওই চোরকেও যদি মেরে ফেলতো, তাকে যদি গুলি লাগতো আর সেই চোরটা যদি মারা যেত, তাহলেও সে মার্ডারের আসামি হতো বা কালপেবল হোমিসাইডের আসামি হতো। অর্থাৎ এই জায়গায় তাকে ওই পাওয়ারটা দেওয়া হয় নাই যে যে জায়গায় দেওয়া আছে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু সে কি করলো? 3 বছর অথবা 7 বছরের কারাদণ্ডে অভিযুক্ত আসামিকে মেরে ফেলছে। তাহলে কি তার পাওয়ারের বেশি করে ফেললো না? বেশি করে ফেলছে। সো এটা সে কালপেবল হোমিসাইড অথবা মার্ডারের আওতায় আসবে। এখন দেখি যে এই যে আনলফুল হোমিসাইড, আমাদের আজকের যে আলোচনাগুলো সবগুলো এই আনলফুল হোমিসাইডে। আর লফুল হোমিসাইড যেটা, সেটা অলরেডি আমরা পড়ে ফেলছি জেনারেল এক্সেপশনের মধ্যে, যে 100 ধারা এবং 103 ধারাতে, যেটা 2 শ্রেণীর, যে বডি নিয়ে যদি কোনো অপরাধ করে তাহলে 6 শ্রেণী ব্যক্তিকে মেরে ফেলা যাবে। এরপরে প্রপার্টি নিয়ে যদি হয় তাহলে 4 শ্রেণী ব্যক্তিকে মেরে ফেলা যাবে। তো এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি জেনারেল এক্সেপশনে, ফার্স্ট ক্লাসে মেবি, ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে। এখন দেখেন এই জায়গায় হচ্ছে আনলফুল হোমিসাইড নিয়ে আমাদের আলোচনা। তার মধ্যে দুইটা পরিভাষা ব্যবহার করা হয়েছে আইনে, একটা হচ্ছে কালপেবল হোমিসাইড, আর একটা হচ্ছে মার্ডার। দেখবেন এই মার্ডারের মধ্যে আমাদের বলা হচ্ছে এই কালপেবল হোমিসাইড 299 ধারায় উল্লেখ করছে, কিন্তু যখন সাজা উল্লেখ করছে তখন উল্লেখ করছে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। খেয়াল করছেন কিনা কখনো? নট অ্যামাউন্টিং টু মার্ডার, অর্থাৎ মার্ডার নয়, কি বলে যে খুন নয়, দণ্ডনীয়, নিন্দনীয় নরহত্যার শাস্তির কথা উল্লেখ আছে। কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে আমরা শুধু দেখতেছি কি কালপেবল হোমিসাইড আর মার্ডার। এটা নিয়ে অনেকে আলোচনা শুনছেন, অনেক ক্লাস করছেন, তারপরে দেখবেন যে আমাদের মাঝে
একটা বিভ্রান্তি তৈরি হবে যে সব মনে হবে যে একই, কিন্তু একই না। এখন দেখেন, যদি আমরা হার্ট ধরি 319 ধারাতে হার্ট আছে, আর 320-এ আছে গ্রিভিয়াস হার্ট। এটা পড়ছেন কিনা? আচ্ছা, গ্রিভিয়াস হার্টটা কি? তাকে ওই যে 8টা শ্রেণী আছে, ওই 8টা শ্রেণীর মধ্যে যদি পড়ে তখন সেটি হয়ে যাবে গ্রিভিয়াস হার্ট। অর্থাৎ মারাত্মক যখন বা গুরুতর যখন করা হচ্ছে তখন ওই 8 শ্রেণীর মধ্যে কোনো এক শ্রেণী হলে তখন গ্রিভিয়াস হার্ট হচ্ছে। আর সিম্পল হার্টটা কোনটা? একটা চড়টা পড়ে গেল বা ঘুষি দিল, এটা কি সিম্পল হার্ট। অথবা কেউ একজন ইনজেকশন দিয়ে তার বিকলাঙ্গ করে দিল, অথবা একজন রোগাক্রান্ত ব্যক্তি, ওই যে এক সময় করোনা ছিল, করোনা রোগীর সংস্পর্শে গেলে আরেকজনের করোনা হতো। অথবা দেখা যাচ্ছে যে তার হাসি হচ্ছে বারবার, এখন সে একজনের সামনে গিয়ে হাসি দিল, কি উদ্দেশ্যে? ওর জন্য হাসি হয় বা ওর জন্য রোগাক্রান্ত হয়, ওই হাসির ওইটা তার নাকে গিয়ে নিঃশ্বাসে যাওয়ার পরে সে রোগাক্রান্ত হয়ে গেল, তখন কি হলো? তখন এটি হার্ট হলো। হার্ট মানে শুধুমাত্র যে হাত দিয়ে আঘাত করতে হবে এমন না, বডির উপরে লাগতে হবে এমন না। তার যদি কোনো পয়জনের মাধ্যমে কোনো রোগ আক্রান্ত, এটাও কি হার্টের আওতায় আসবে। এখন সব হার্ট কি গ্রিভিয়াস হার্ট? না, গ্রিভিয়াস হার্ট হতে হলে ওই যে 8টা শ্রেণী আছে, ওই শ্রেণী অর্থাৎ মারাত্মক ধরনের যখন হবে তখন সেটি কি হয়ে যাবে? গ্রিভিয়াস হার্ট হয়ে যাবে। এবং গ্রিভিয়াস হার্টের মধ্যে প্রত্যেকটা হার্টের উপাদান আছে কিনা? আছে। তাহলে এই যে কালপেবল হোমিসাইড, মার্ডারের মধ্যে কালপেবল হোমিসাইডের সকল উপাদান আছে, বাট কালপেবল হোমিসাইডের মধ্যে মার্ডারের উপাদান নাই এবং থাকবে না, এটাই স্বাভাবিক। যেমন গ্রিভিয়াস হার্টের মধ্যে হার্টের উপাদান ছিল না, কিন্তু সরি, হার্টের মধ্যে গ্রিভিয়াস হার্টের উপাদান ছিল না, কিন্তু গ্রিভিয়াস হার্টের মধ্যে কি আছে? হার্টের উপাদান আছে। এখন একজন কে কে মাস্টার্স পাস, সে কি এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস করে নাই? অবশ্যই করছে। তো এটা তো বলার অপেক্ষা রাখে না। যেহেতু বলছে যে মাস্টার্স পাস, তার মানে ধরে নিতে হবে যে এর পূর্বের যত এসএসসি, এইচএসসি, এরপরে অনার্স, এগুলো সব সে করছে। যেহেতু সে মাস্টার্স করছে, এখন একজন ব্যক্তি বললো যে আমি এসএসসি পাস, এখন তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি মাস্টার্স পরীক্ষা দেন নাই, এটা একটু অবান্তর প্রশ্ন হলো না? অবান্তর। অর্থাৎ এদিকে ধরে নিতে হবে যে এই যে গ্রিভিয়াস হার্ট বললাম, তার মানে হার্টের উপাদান আছে। আর হার্ট যদি বলা হয় তার মধ্যে গ্রিভিয়াস হার্টের উপাদান অবশ্যই অনুপস্থিত আছে। কালপেবল হোমিসাইড যদি বলা হয় তাহলে তার মধ্যে মার্ডারের উপাদান অবশ্যই অনুপস্থিত আছে। বুঝছেন কিনা? আর মার্ডার যদি বলা হয় তার মধ্যে অবশ্যই কালপেবল হোমিসাইডের উপাদান উপস্থিত আছে। দেখেন এই জায়গায় আমি কি কি লিখছি, ইন্টেনশন লিখছি, নলেজ লিখছি, নেচার অফ ইনজুরি, যেটাই বলেন না কেন একই, শুধুমাত্র শব্দের সিনোনিম। এরপরে এই দিকেও দেখেন প্রথম তিনটা, ইন্টেনশন, নলেজ আর নেচার অফ ইনজুরি, একই না? এখন দুই জায়গায় যদি একই উপাদান থাকে তাহলে পার্থক্যটা কিভাবে আমরা বুঝবো যে কোনটা কালপেবল হোমিসাইড আর কোনটা হচ্ছে মার্ডার? এই পার্থক্যটা বোঝার জন্যই আমরা এখন কিছু উদাহরণে চলে যাব। সেটা হচ্ছে দেখেন, এই যে আমরা বই খুলবো আর একটু পরে, আমরা একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে এই যে মার্ডার, মার্ডার আর কালপেবল হোমিসাইড। কালপেবল হোমিসাইডের প্রথমে আছে ইন্টেনশন। এটা ইন্টেনশন মানে কি? তার একটা ছিল, অভিপ্রায় ছিল, উদ্দেশ্য ছিল, এই কাজটা করার জন্য তার একটা মনের ভিতরে একটা অভিপ্রায় ছিল। এই অভিপ্রায়টা দেখা যায় না, পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী বুঝে নিতে হয়, আদালত ধরে নেয়। এরপর হচ্ছে নলেজ। এই নলেজটা তার মধ্যে ছিল কি ছিল না, এটাও পারিপার্শ্বিক অবস্থায় বিবেচনা করতে হয়। এটা বোঝা যায় না যে তার নলেজ কারণ ভিতরে কি আছে, তার নলেজ ছিল কি ছিল না, এটা কি কেউ বাইরে থেকে দেখা যায়? দেখা যায় না। ওই ঘটনার পারিপার্শ্বিক অবস্থা থেকেই এটা জানা যায়। যেমন একজন ব্যক্তি জানে যে তার ওই বন্ধুটা অসুস্থ বা কোনো একটা জায়গায় সার্জারি করা আছে, ঠিক সে ওইটা জেনে সেই জায়গায় লাথি মারছে যাতে সে ক্ষতিগ্রস্ত হয়। অথবা তার অসুস্থ, হসপিটালে আছে, চলতেছে, নেবুলাইজার নিচ্ছে বা ইনহেলার নিচ্ছে, এই অবস্থায় ওই মাস্কটা খুলে ফেলছে যাতে সে অক্সিজেনটা নিতে না পারে এবং মারা যায়। এই যে খুলে ফেললো, অথবা তার স্যালাইন চলতেছে, সে জানে, সে ওটা খুলে ফেললো। এখন এটা যদি কেউ জানে না, এরকম ব্যক্তিও যদি হসপিটালে গিয়ে ওটা খুলে ফেলে, এর কি বলা যাবে যে নলেজ ছিল না? এটা তো স্বাভাবিক ভাবেই সবাই বুঝতেছে যে সে যেহেতু হসপিটালাইজড আছে, তার স্যালাইন চলতেছে বা তার মাস্ক পরা আছে, তার অক্সিজেন যাচ্ছে, এই অবস্থায় তার নলেজ থাকুক বা না থাকুক, পরিস্থিতি অনুযায়ী যদি সে খুলে ফেলে, তাহলে সেই জায়গায় তার পারিপার্শ্বিক অবস্থায় এই জায়গায় আর আলাদাভাবে তার নলেজ ছিল কি ছিল না এটা জানার দরকার নাই। কিন্তু এমন পরিস্থিতি যে একদম সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে, কিন্তু তার শরীরে কোনো একটা জায়গায় ডিফেক্ট আছে, এটা একমাত্র ওই ব্যক্তি জানে, অন্য কেউ জানে না। পোশাক পরা আছে, আমরা কি কেউ জানি কার শরীরে কোন জায়গায় কি সমস্যা আছে? জানে না। কিন্তু একজন ব্যক্তি জানে
সে হয়তো তার সঙ্গে যখন তর্কাতর্কি হয়েছে সে ঠিক সেই জায়গায় গিয়ে আঘাত করছে, এই জায়গায় আঘাত করার ফলে ওই লোকটা মারা গেছে, তখন কি হবে? তখন এই ব্যক্তির নলেজ ছিল কি ছিল না, এই নলেজটা প্রমাণ করার দায়িত্বটা কার? এটা হচ্ছে বাদী পক্ষের। বাদী পক্ষ বলবে যে সে জানে, আর আসামি পক্ষ দাবি করবে যে আমি জানি না। এই যে জেনারেল এক্সেপশন যেগুলো আছে, দেখেন, এই যে যেমন হার্ট আর গ্রিভিয়াস হার্ট, গ্রিভিয়াস হার্ট হলে সাজা বেশি, হার্ট হলে সাজা কম, কালপেবল হোমিসাইড হলে সাজা কম, কিন্তু যদি মার্ডার হয়ে যায় সাজা বেশি। এখন যে আসামি অভিযুক্ত মার্ডারে, সে তো চাইবে যে আমি যেন এই মার্ডার থেকে, যেহেতু হত্যাকাণ্ড ঘটছে, একটা ঘটনা ঘটে গেছে, এটা তো আর স্বীকার করা যাবে না, তখন সে কি করে, চেষ্টা করে মার্ডারের থেকে কালপেবল হোমিসাইডে আনতে, তাহলে তার সুবিধা কি, সে ওই যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড থেকে রেহাই পাবে। এই কালপেবল হোমিসাইডের সাজাটা শুধুমাত্র অর্থদণ্ড আছে, আমরা যে পড়বো 304 ধারাতে যে দেখবেন, শুধুমাত্র অর্থদণ্ড দিলেও কালপেবল হোমিসাইডের সাজা হয়ে যাচ্ছে। কিন্তু মার্ডারের সাজাটা হয় যাবজ্জীবন, নাহলে মৃত্যুদণ্ড, এর বাইরে সাজা দেওয়ার সুযোগ নেই। 10 বছরও দেওয়ার সুযোগ নেই, 14 বছরও দেওয়ার সুযোগ নেই। এই জায়গায় দুইটা, হয় মৃত্যুদণ্ড নয় যাবজ্জীবন কারাদণ্ড, অন্যথা তাকে খালাস দিতে হবে, এর বাইরে সুযোগ, কোনো সাজা দেওয়ার সুযোগ নেই। আর অর্থদণ্ড দিলে তো সেটা আলাদা বিষয়, ওটা এমনিতেই থাকবে এই সাজার সঙ্গে। এখন দেখেন যে এই যে ইন্টেনশন আর মার্ডারের ইন্টেনশন, দুই ইন্টেনশনের মধ্যে পার্থক্য আছে। যেমন, আপনার নাম কি? রায়হান। রায়হানকে মেরে ফেলার জন্য সে কি করলো, তার বাড়ির সামনে গিয়ে রাস্তায়, মেইন যে রাস্তাটা সবাই জনসাধারণ চলাচল করে, ওই রাস্তায় গিয়ে একটা গর্ত কেটে আসলো রাতের আধারে। গর্ত কেটে ওর উপরে কিছু পাতা বিছায় রেখে আসলো, যাতে ওই জায়গায় তো কেউ জানবে না, সবাই শক্ত রোড আছে এটা মনে করে যে চলাচল করবে। তার একটা ধারণা যে রায়হান ওই জায়গা থেকে বের হবে, বের হয়ে ওই জায়গায় যেন গর্তের ভিতরে পড়ে মারা যায়, অথবা গর্তের ভিতরে কিছু সাপ বিচ্ছু রেখে আসছে যে ওর ভিতরে পড়লে যাতে উঠতে না পারে, অথবা কাটা বিছিয়ে রেখে আসছে, অথবা লোহা আছে, পেরেক আছে, এগুলো রেখে আসছে যাতে পড়ার সাথে সাথে ভিতরে চলে যায়, অথবা করাতি রেখে আসছে যে পড়ার সাথে সাথে দুই ভাগ হয়ে যায়, পাটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে রেখে আসার পরে সকালবেলা রায়হান সাহেব আসে নাই, কিন্তু ওই পথচারী অন্য জায়গা থেকে যাওয়ার সময় ওই জায়গা থেকে একজন পড়ে নিহত হয়ে গেছে। এই যে এক ধরনের উদ্দেশ্য কি ছিল আফজাল সাহেবের, রায়হানকে মেরে ফেলানো। রায়হান মারা যায়নি, কিন্তু আরেকজন তো মারা গেছে, এটা একটা। আরেকটা হচ্ছে যে আফজাল সাহেব রাগ আছে রায়হান সাহেবের, যে কোচিং এ ক্লাসে আসার সময় সেটা গালি দিয়েছিল। কোচিং থেকে যখন বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে তার পিছনের এই জায়গাটা জোরে একটা আঘাত করছে। কি জন্য আঘাত করছে? গ্রিভেস হার্ট করার জন্য, যে তুই এত বড় সাহস, তুই আমার বাপ মা তুলে গালি দিবি, বা তুই আমাকে গালি দিয়েছিস। এই যে যে একটা রাগের ইসে, সে কি উদ্দেশ্যে আঘাত করছে তাকে, সে যেন আহত হয় অথবা নিহত হয় সে জানে। মাথায়, দেখেন মাথায় কিন্তু সব জায়গায় আঘাত করলে মানুষ মারা যায় না। এই যে পিছনের এই সাইডটা দেখবেন যে নরম থাকে, এবং ছোট বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয় এরপরে দেখবেন এদের এই মাথাটা শক্ত হতে প্রায় 3 মাস সময় লাগে, বা কম বেশি লাগে। এটা হচ্ছে যে অনেক সফট থাকে, এবং এই জায়গাটা শুধু ওই সময় সফট নাই, এখনো আমাদের সফট আছে। সফট আছে বলতে উপরে একটু শক্ত আছে, কিন্তু এই জায়গায় কিন্তু অনেক নরম। যদি আঘাত দেওয়া হয় তাহলে ব্রেনে হিট করে, এবং লোকে প্যারালাইজ হয়ে যাবে আজীবনের জন্য, যে সে পুরোটাই মেমোরিতে কিছু থাকবে না, মানে সে যে একটা মানুষ নাকি অন্য কিছু সেটাও সে বুঝবে না, এরকম হয়ে যাবে। আবার মারাও যেতে পারে। এই পিছনে এই জায়গাটা আঘাত করলে, এই সামনে আঘাত করলে কিছু হয় না, কিন্তু পিছনের এই সাইডটা আঘাত করলে সঙ্গে সঙ্গে ঘুরে পড়ে যাবে। আবার চেষ্টা করেন না যে দেখি একটু। যাই হোক, এখন দেখেন এই যে আফজাল সাহেব কি করলো, রাহেন সাহেবকে পিছনে গিয়ে হিট করলো, ওই রাগে যে সেজন্য আহত হয়, অথবা গুরুতর গ্রিভিয়াস হার্ট হয়, অথবা জন্য মারা যায়। এই যে উদ্দেশ্যে যখন অনেক সময় কিন্তু হয় যে যা তোরে আর দুনিয়াতে রাখবো না, তোর এত বড় সাহস, তুই এই কথা বললি আমাকে, এইরকম একটা রাগের সাথে যে যখন তাকে হিট করছে, তখন সে এই হিটটা কেন করছে? এই আঘাতটা দেওয়ার জন্যই করছে। আর ওই জায়গায় গর্ত খুঁড়ে খুঁড়ে রাখছে কি জন্য? যে সে বের হবে, কিন্তু ইনস্ট্যান্ট কি বের হয়েছে সে? ইনস্ট্যান্ট হয় না, ওই ঘটনাটা ইনস্ট্যান্ট ঘটে নাই, পরে ঘটছে, আরেকজন মারা গেছে। তাহলে এই যে ইন্টেনশনটা তার ছিল, ওই যে গর্ত খোঁড়া, ওইটা কিন্তু সে বেঁচে যাওয়ার সুযোগ আছে তার। সে যদি ওইটা কোন রকম জেনে ফেলতো যে এই জায়গায় গর্ত খোঁড়া আছে, তাহলে ওই পথ দিয়ে সে হাঁটতো না। এই ইন্টেনশনের দূরত্বটা দেখেন, ঘটনার দূরত্ব ইনস্ট্যান্ট হয়নি, তাৎক্ষণিক ঘটে নাই, সাডেনলি ঘটে নাই। কিন্তু এই যে যে ঘুষিটা মারছে, এই ঘুষিটা মারার এই যে যে কাজটাই করছে, কি জন্য করছে? তাকে আহত অথবা নিহত করার জন্য। এই কাজটা করছে কি ইনস্ট্যান্ট করছে?
এই কাজটা করবে, এখনই করবে, এবং কোন উদ্দেশ্যে সে যেন আহত হয় অথবা নিহত হয়, এটাই হচ্ছে, এটাও একটা ইন্টেনশন। দেখেন দুই ইন্টেনশনের ভিতরে পার্থক্য দেখেন, দূরত্ব একটা আছে আর একটা দূরত্ব নাই, সময়ের পার্থক্য নাই। এই যে সময়ের পার্থক্য নাই, ওই যে যে দূরত্ব আছে, ওই দূরত্ব হচ্ছে কালপেবল হোমিসাইড। ওই দূরত্বের কারণে যদি ওই লোক হোক অথবা অন্য কেউ হোক মারা যায়, তাহলে সেটি কালপেবল হোমিসাইড হবে, মার্ডার হবে না। কিন্তু ইনস্ট্যান্ট যে কাজটা করলো, গুলি করে দেওয়া, কোনো একটা দিয়ে কোপ দেওয়া, অথবা সঙ্গে সঙ্গে আঘাত করা, তখন এটা কি হবে? মার্ডার হবে। আর এর বাইরে যাবেন না। দেখেন এই যে সহজ সহজ ভাবে বোঝেন, দেখবেন তারপর আমরা বই খুলবো, দেখবো যে সব সহজ হয়ে যাচ্ছে। তাহলে ওই জায়গায় ইন্টেনশনটা কি ছিল? দূরবর্তী ছিল, ঘটনাটা সঙ্গে সঙ্গে ঘটে নাই, কিন্তু এই জায়গায় ঘটনাটা ইনস্ট্যান্ট ঘটে গেছে। আবার কেউ একজন বিষ প্রয়োগ করে কাউকে হত্যা করবে, এখন বিষ নিয়ে আসছে, খাবারে বিষ মিশাই দিয়েছে। এই যে বিষ মিশাই দেওয়ার কারণে সে ওই সময় খাক আর পরে খাক, যার যে খাবে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট একটা টেবিলে সে খাবার খায়, খাবারটা ওই জায়গায় রাখা হয়। এইরকম যে ব্যক্তিটা সার্ভ করে, তাকে দিয়ে আরেকজন বিষ প্রয়োগ করে দিয়ে দিল যে এইটা তার খাবারটা ওই জায়গায় রেখে আসো। সেই জায়গায় রাখার পরে সে যদি 1 ঘন্টা পরেও খায়, এই জায়গায় দূরবর্তী হলে এটা মার্ডার। কারণ এই যে যে বিষটা প্রয়োগ করা হয়েছে, কি জন্য করা হয়েছে? ওই ব্যক্তিকেই মেরে ফেলানোর জন্য। এবং এই খাবারটা সার্ভ করা হয়েছে ঠিক তার কাছেই। ওই যে যে গর্তটা করা হয়েছিল, ওই গর্তটা কি ঠিক তার বাড়ির ভিতরে করা হয়েছে? করা হয়নি, তার বাড়ির সামনে করা হয়েছে, রাস্তায় করা হয়েছে। এই যে যে একটা দূরত্ব, এবং সময়ের দূরত্ব, স্থানের দূরত্ব হওয়ার কারণে এটি হয়ে যাবে কি কালপেবল হোমিসাইড। আমি কিন্তু প্রত্যেককে ধরবো, যে এই যে আমি যা পড়াচ্ছি যে আসলে বুঝছেন কিনা, কারণ এর পরবর্তীতে তো এইটার ক্লাস হবে না, আপনারা এটার উপর ভিত্তি করে প্রিলি পাস করতে হবে। তো দেখেন এই যে সময়ের দূরত্বটা, স্থানের দূরত্বটা, এই দূরত্বের কারণে একটা হয়ে গেল কালপেবল হোমিসাইডের ইন্টেনশন। আর যখন ইনস্ট্যান্ট ঘটনা ঘটায় দিল, তখন সেটি হয়ে গেল মার্ডারের ইন্টেনশন। দুই ইন্টেনশন জেনে ফেললাম। এই যে গুলি করা, রামদাদে কোপ দেওয়া, অথবা এই যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, গাড়ি আসতেছে, এই লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল গাড়ির নিচে, গাড়ি চাপা দিয়ে চলে গেল। অথবা রেল আসতেছে, ট্রেনের রেল লাইনের উপরে ফেলে দিল, যে যাতে দুই ভাগ হয়ে যায়। দেখা যাচ্ছে রেল লাইনের উপরে যখন পড়ে গেছে, ট্রেন ওরা তো দ্রুত বেগে চলে যাচ্ছে, এই কেটে দুই ভাগ করে চলে গেল। তাহলে এই যে ইনস্ট্যান্ট যে কাজটা করা হচ্ছে, এই কাজটা কি হবে? মার্ডার হবে। আমরা কালপেবল হোমিসাইডের মধ্যে আরেকটা যদি হয়, দেখেন যে একজন ব্যক্তি ছোট বাচ্চাকে যদি রেখে আসে ওই মরুভূমির উপরে, যাতে ওই লোক বাচ্চাটা মারা যায়, কিন্তু এই জায়গায় বাচ্চা হওয়ার কারণে এটা মারা হবে। যদি ইনস্ট্যান্ট ওই লোকটা, ওই বাচ্চাটা পানির পিপাসা হোক বা অন্য কোনো কারণে হোক, বা কোনো পশুতে এসে খেয়ে যায়, তাহলে মার্ডার হবে। আর যদি অনেক পরে মারা যায় অথবা আহত হয়, তখন এটা পরবর্তীতে চিকিৎসা করানোর কারণে, না করানোর কারণে মারা গেছে, তখন এটি হয়ে যাবে কালপেবল হোমিসাইড। তাহলে ইন্টেনশনের ভিতরে পার্থক্য বুঝছেন কিনা, দুই ইন্টেনশনের। এরপরে আসেন নলেজ, ওইদিকেও দেখেন নলেজ আছে। কালপেবল হোমিসাইডের নলেজ আর মার্ডারের নলেজ এক না। এই যে বললাম যে আপনার এক বন্ধু অথবা আপনার কোনো আপনজন অথবা দূরবর্তী কেউ একটা অসুস্থতা আছে, তার কোনো দুর্বলতা আছে, শারীরিক দুর্বলতা আপনি জানেন, আপনি জেনে তাকে মেরে ফেলানোর জন্যই বা তাকে গুরুতর আহত করার জন্যই তাকে ঠিক সেই জায়গায় হিট করছেন। তখন এই জায়গাটা আপনি জানেন যে তার এই ধরনের একটা রোগ আছে, এটা জেনে বুঝে আপনি তাকে আঘাত করছেন। তবে যেই ধরনের, যে নেচারের আঘাতটা করছেন, এই আঘাতে সাধারণত সুস্থ স্বাভাবিক ব্যক্তিকে ওই আঘাত করলে সে মারা যায় না। যেমন কারোর একজন যদি পেটে কোনো অপারেশনের থাকে, সেলাই করছে, হয়তো 3 দিন আগে অপারেশন করে আসছে বা 1 সপ্তাহ আগে করছে, আপনি জানেন, কিন্তু ওই জায়গায় গিয়ে যদি এরকম চাপ দেওয়া হয় ধরে, পেটটা ধরে, তাহলে ওর সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি যদি এখন এই সেই মেরাজ সাহেবকে পেটটা ধরে চাপ দিই, ও কি মারা যাবে? ওর পেট খুলে যাবে? যাবে না। তাহলে সুস্থ স্বাভাবিক একজন ব্যক্তি কিন্তু হয়তো বুঝতে পারছে, কিন্তু আরেকজন যখন এই অসুস্থতা হচ্ছে এটা জেনে তার পেট দেওয়া হচ্ছে, তখন সে পেটটা, সেলাইটা খুলে যাচ্ছে। এই যে সেলাইটা খুলে গেল, এটা যদি জেনে মেরাজ সাহেব, জেনে যদি রায়হান সাহেবকে এই কাজটা করে, তখন এটি হয়ে যাবে, এই কাজটা হলে যদি ওই লোকটা মারা যায়, যে সেলাইটা খুলে গেছে, এরপরে রক্তপাত হয়েছে, হসপিটালে নিতে নিতে মারা গেছে, তাহলে এটা মার্ডার। কারণ সে জানতো, জেনে বুঝে করছে। আর যদি এই কাজটা আফজাল সাহেব করে, আফজাল সাহেব এটা জানে না, আফজাল সাহেব এমনিতেই ইয়ার কি করতে যায়, একটু দিয়েছে, খোসা দিয়েছে, তখন দেখা যাচ্ছে যে তার আহত হয়ে গেছে,
বা নিহত হয়ে গেছে, তখন এই কাজটা কালপেবল হোমিসাইড হবে, কারণ তার নলেজ ছিল না। আর ইসের নলেজটা, বেরাজ সাহেবের নলেজটা ছিল, কিন্তু স্বাভাবিক প্রকৃতিতে এইরকম একটু জোরে পেটটা নাড়া দিলে, টান দিলে কেউ মারা যায় না, বুঝছেন কিনা? কিন্তু এই কাজটা যদি এমন হয়, এই পেটে আঘাত করতেছে, কি করলো, একটা লাঠি এনে গুঁতো দিল, অথবা পা দিয়ে লাথি মারলো, এই কাজটা পা দিয়ে লাথি মারলে একজন সুস্থ শরীর ব্যক্তিও তো তার লাংস ফেটে যেতে পারে, লাংস ফেটে সঙ্গে সঙ্গে মারা যেতে পারে। তাহলে এই কাজটা একজন সুস্থ ব্যক্তির জন্য হয়, এই কাজটাই যদি অসুস্থ ব্যক্তির জন্য করা হয়, তাহলেও এটি মার্ডার হবে। সে তার নলেজটা ছিল কি ছিল না, সে যদি বলে যে না আমি জানতাম না যে তার আসলে অপারেশনে ছিল, বা তার অপারেশনে রুগী ছিল, এটা আমি জানতাম না, না জেনে, আরে ভাই, না জেনে সেটা তো পরের বিষয়। তোমার যে প্রকৃতিতে লাঠিতে দেয় ওই প্রকৃতিতে তো স্বাভাবিক ব্যক্তি গ্রিভিয়াস হার্ট হতে পারে। এই গ্রিভিয়াস হার্ট হচ্ছে হলেই, এবং এই কাজটা তোমার জানা ছিল কি ছিল না, এটা ডাজেন্ট ম্যাটার, এই কাজটাই যে এটা বিপজ্জনক কাজ, এবং স্বাভাবিক নেচারে যে কেউ আহত হতে পারে, এই যে যে নলেজটা থাকা না থাকা, এইটা হচ্ছে যে কালপেবল হোমিসাইডে যদি ওই ইটা না থাকে, স্বাভাবিক প্রকৃতিতে মারা না যায়, ওই যে বললাম হাত দিয়ে টান দেওয়া, একটু পেটের চামড়া ধরে টান দেওয়া, তাহলে এটা স্বাভাবিকভাবে কেউ মারা যায় না। এই যে যে নলেজটা, কারো যদি নলেজটা না থাকে, যিনি ওই যে টান দিয়েছে, তাহলে সেটি হবে কালপেবল হোমিসাইড। আর যদি ওই নলেজ থাকা ব্যক্তি যদি টান দেয়, এবং উদ্দেশ্য ছিল তার যেন তার সিলাইটা খুলে যায়, এই হচ্ছে তর্কাতর্কি হচ্ছে, এক পর্যায়ে যা তোরে আর রাখবো না, বা তোরকে মেরে ফেলবো, সে জানে যে এই জায়গাটা দুর্বলতা আছে, বা তোর পেট ফাটাই দিব, এরকম একটা উদ্দেশ্য নিয়ে যখন ওই হিটটা করবে, তখন সেটি হয়ে যাবে কালপেবল হোমিসাইড, যদি ওই লোকটা মারা যায়। মারা তো যেতে হবে নাকি, হোমিসাইড মানে লোকটাকে মারা যেতে হবে, এখন বেঁচে গেলে তো আর হোমিসাইড হবে না। গ্রিভিয়াস হার্ট বলতে না জেনে না জেনে যদি করে, এবং স্বাভাবিক প্রকৃতিতে ওই আঘাতে যদি কেউ ব্যক্তি মারা না যায়, সেটা যদি স্বাভাবিক প্রকৃতিতে হয়। এখন একজন ব্যক্তি কি করলো, রামদা এনে একটা কোপ মেরে দিল, এখন রামদা যদি কোপ দেয়, এটা স্বাভাবিক প্রকৃতিতে তো মারা যাবেই। এটা ওই লোকটা অসুস্থ ছিল না সুস্থ ছিল, এটা কোনো ফ্যাক্ট না। এই যে যে ফ্যাক্ট না, যে সে সুস্থ ছিল নাকি অসুস্থ ছিল, এই জায়গার নলেজের কোনো বিষয় না। নলেজটা হচ্ছে যে এমন একটা কাজ করা হচ্ছে, যে কাজটায় যদি মেরাজ সুস্থ থাকে, আপনি অসুস্থ থাকেন, মেরাজ মারা যাবে না, কিন্তু আপনি মারা যাবেন, অসুস্থ হওয়ার কারণে মারা যাবেন, তাহলে এটি হবে কালপেবল হোমিসাইড। কিন্তু আঘাতের প্রকৃতি যদি এমন হয় যে মেরাজকে ওই আঘাতটা দিলে মেরাজও মারা যেতে পারে, যেতে পারে, লাইকলি টু বি কজ, যেতে পারে, এই যে যেতে পারে সম্ভাবনা আছে, এই সম্ভাবনা থাকলেই এটা মার্ডার হয়ে যাবে, সেটা আপনারে মারুক আর এর মারুক, বুঝছেন কিনা এবার? তাহলে এটা হচ্ছে যে এই যে নেচার অফ ওয়ান্স ইনজুরি, আর ওই জায়গার নেচার অফ ওয়ান্স, এই জায়গায় আমাদের একটা উদাহরণ থেকে এটাও চলে আসলো। তাহলে ইন্টেনশনে আর নলেজের ভিতরে পার্থক্যটা বুঝছে কি, এই প্রথম কালপেবল হোমিসাইড ইন্টেনশন, ইন্টেনশনটা বুঝছে কিনা? বুঝছি। সেকেন্ডলি হচ্ছে যে একজন ব্যক্তি কি করলো, এই যে নজরুল সাহেব মিরাজ সাহেবকে ফুসলাচ্ছে, মনে করেন ওই জায়গায় একটা পর্দা দেওয়া আছে, এই যে যেরকম ইসের ইটা দেওয়া আছে, ওরকম একটা পর্দা দেওয়া আছে, পিছনে রায়ান সাহেব আছে। এখন নজরুল সাহেব মনে করলো যে রায়ান যাতে আহত হয়, এজন্য সে ইকে বলতেছে যে এই জায়গা থেকে একটা, এটা দিয়েই, যে এটা দিয়ে ছুড়ে মারো, দেখি তোমার ইটা আছে কিনা, বিঘ্নের এই তাক ঠিক আছে কিনা। এই যে ঠিক করে সে কি করলো, আঘাত করলো। এই আঘাতের ফলে পাশে রায়ান সাহেব ছিল, রায়ান সাহেব ওই জায়গায় এমন আঘাত পেলো যে আঘাতের ফলে মারা গেছে। এই নলেজটা মেরাজ সাহেবের ছিল না, কিন্তু নজরুল সাহেবের ছিল। নজরুল সাহেব জানতো যে ওই জায়গায় রায়হান আছে। এই কাজটা ঠিক এই ঘটনার যদি ঘটে, এই দেখেন নলেজ এনার আছে, এনার নাই, ইনি কি করলো, কালপেবল হোমিসাইড করেন, ইনি মার্ডার করছে, ইনি কোনো অপরাধী করেন, ইনি কোনো অপরাধী করে নাই, তবে ইনার উপরে অভিযোগ আনা হবে কালপেবল হোমিসাইডের, এবং সেই জায়গা থেকে ইনি বাদও পড়ে যেতে পারে। ইনি যদি প্রমাণ করতে পারে যে এই জায়গা স্বাভাবিক প্রকৃতিতে ওই জায়গায় কোনো ব্যক্তি থাকে না, আমি মনে করছি ওই জায়গায় কেউ নাই, কিন্তু সে যে জানতো এটা আমি জানতাম না, কিন্তু সে আমাকে উস্কানি দিয়েছে ওই জায়গায় এই কাজটা করার জন্য, তাহলে সে জেনে বুঝে যখন করছে, তার নলেজ আছে, সে কি করলো, মানা করলো, সে কিন্তু নিজে করে নাই। এর আগে আমরা কি দেখলাম, যে নিজে এসে কোপ মারতেছে, নিজে এসে আঘাত করতেছে, এখন সে কি করলো, আঘাত করা আরেকজনকে দিয়ে, তাহলে সেটা কি করলো, সে করলো মার্ডার। আর মেরাজ সাহেব কি করলো, মেরাজ সাহেব কোনো অপরাধ না করতে পারা, যদিও আছে অপরাধ কিছু আংশিক হয়, সেটা কালপেবল হোমিসাইড হতে পারে সর্বোচ্চ, এর বেশি না।
আর কালপেবল হোমিসাইডে অর্থদণ্ড দিয়েও মাপ পেয়ে যেত, দেখা যাচ্ছে তারে 5,000 টাকা জরিমানা করলো, যে আপনি জানেন না মানে, কেন জানবেন না, এই মনে করে দিয়ে দিলাম কিছু অর্থদণ্ড। এখন দেখেন, এই যে আমরা যে উদাহরণটা দিলাম, এই উদাহরণে ইন্টেনশন, নলেজ, নেচার অফ ইনজুরি, এই যে তিনটা, এই তিনটা বুঝছি কিনা তাই বলেন। আচ্ছা, অনলাইনে যারা আছেন আপনাদের কাছ থেকে পরে শুনে নিব। এরপরে দেখেন মার্ডারের মধ্যে আর একটা পার্ট আছে, 4 নম্বরে ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট, যে আসন্ন বিপজ্জনক কাজ। দেখেন আমরা এই জায়গায় অনেক জায়গায় সবাই বসে আছি, কেউ একজন হুট করে এসে কি করলো, কোনো কিছু একটা ছুঁড়ে মারলো অথবা গুলি করলো, ব্রাশ ফায়ার করে দিল একদম। তো এই যে যে কাজটা করলো, এই কাজে কেউ কি মারা যাবে না? যাবে। এই কাজটা তার নলেজ ছিল কি ছিল না, ইন্টেনশন ছিল কি ছিল না, নেচার অফ ছিল কি ছিল না, এটা কোনো বিষয় না। এইটাই এমন আসন্ন বিপজ্জনক কাজ, যে এই কাজটা করলে যে কেউ মারা যেতে পারে এবং মরবেই, সেটা নির্দিষ্ট কোনো কাউকে তাক করা লাগবে না, কাউকে টার্গেট করার দরকার নাই, যে কেউ মারা যেতে পারে। এই জায়গায় একটা সমাবেশ হচ্ছে, সমাবেশের ভিতরে পুলিশ কি করলো, পুলিশ গুলি করলো। এই যে জুলাই আন্দোলনের সময় বিভিন্ন জায়গায় গুলি করছে না, উপর থেকে গরম পানি ছুটছে, এরপরে গুলি করছে। এই কাজটা করলে যে কেউ মারা যেতে পারে, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করা হয়নি, এই কাজটা ইমিডিয়েটলি ডেঞ্জারাস অ্যাক্ট। এই যে আসন্ন বিপজ্জনক, যে ওই কাজটা এতটা কি বলে যে ভয়ানক, যে যে কেউ আহত হবে, নিহত হবে, এটাই স্বাভাবিক। সে জায়গায় কোনো টার্গেটেড পার্সন থাকার কোনো দরকার নাই, তার ইন্টেনশনই থাকার দরকার নাই, এই কাজটাই হয়ে যাবে মার্ডার, তখন সেটি কালপেবল হোমিসাইড আর কোনো সুযোগ নেই। সেটা হতে পারে রাস্তায় কেউ একজন আপনাকে এসে কি করলো, ছুরি দিয়ে এরকম নাড়াচাড়া করতেছে, পাগল আছে না কিছু, মাঝে মাঝে দেখবেন না, এই পাগল দেখা যাচ্ছে এরকম করতেছে, এরকম করলে ধাক্কায় লাগবে, সে কি করবে, নিহত হয়ে যেতে পারে, আহত হতে পারে। এই কাজটার ফলে যদি পরিণতিটা, রেজাল্টটা যদি হয় কেউ ব্যক্তি মারা যায়, তখন সেটি মার্ডার হবে। অর্থাৎ ওই কাজটাই ছিল এতটা বিপজ্জনক যে যে কেউ মারা যেতে পারে, এদিকে ইন্টেনশন, নলেজ কোনো কিছু দরকার নাই, তাহলে সেটি কি হবে, মার্ডার হবে। এখন এই জায়গায় যদি আপনাকে প্রশ্ন দেওয়া হয় যে একটা জনসমাবেশ হচ্ছে, জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ফাঁকা গুলি ছিল, এই গুলি লেগে ওই জায়গায় 5 জন নিহত হয়ে গেল, তখন কি হবে, তখন মার্ডার হবে। বুঝছেন কিনা, মার্ডার হবে। কারণ এই যে এই কাজটাই কি ছিল, ইমিডিয়েটলি ডেঞ্জারাস ছিল, বিপজ্জনক কাজ ছিল। তাহলে আমরা দেখেন মার্ডারের পার্থক্য, কালপেবল হোমিসাইডের প্রাথমিক যে পার্থক্য, এটা আমরা বুঝে ফেলছি। তাহলে মার্ডার হতে হলে কয়টা ক্যাটাগরি থাকতে হবে, উপাদান 4টা, কি কি, ইন্টেনশন, নলেজ, নেচার অফ ইনজুরি, আর হচ্ছে ইমিডিয়েটলি ডেঞ্জারাস অ্যাক্ট, যে আসন্ন বিপজ্জনক কাজ থাকতে হবে। এরপরে আরো কিছু জায়গায় এক্সেপশন আছে, আমরা ওটা পরে দেখবো। এই দেখেন মার্ডারে 300 ধারাতে এই জায়গায় কালপেবল হোমিসাইডের 299 ধারায় কমন কথা বলে দিল। ওই যে আমরা যেমন হার্ট আর গ্রিভিয়াস হার্টের মধ্যে, যে প্রত্যেকটা গ্রিভিয়াস হার্টের মধ্যে হার্টের উপাদান আছে, যে হার্টটা গুরুতর ছিল, কিন্তু হার্টের মধ্যে কি গুরুতরটা আছে, নাই, ওটা সিম্পল, সিম্পল থাকবে। ঠিক মার্ডারটা হচ্ছে গ্রিভিয়াস হার্টের ক্যাটাগরি, আর কালপেবল হোমিসাইডটা ধরতে পারেন হার্টের ক্যাটাগরি। অর্থাৎ এটার একটু গুরুত্বটা ইটা কম, তারতম্যটা কম, গ্র্যাভিটিটা কম। এখন মার্ডার হতে হলে ওটার সাজাও বেশি, ওটার উপাদানগুলো কঠোরতাটা বেশি, কাছাকাছি, এবং ইনস্ট্যান্ট ছিল ঘটনাগুলো। তাহলে আমরা প্রথম 300 ধারার মধ্যে প্রথম কয়টা দেখলাম যে মার্ডার হবে, 4টা দেখলাম। এরপরে সেকেন্ড অপশন আর একটা আছে, সেটা হচ্ছে যে এক্সেপশন আছে, 5টা বিষয় বলা আছে। দেখেন, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, এক্সিডিং রাইট টু প্রভোকেশন, এক্সিডিং পাওয়ার অফ পাবলিক সার্ভেন্ট, সাডেন ফাইট, ডেথ উইথ কনসেন্ট। এই 5টা ক্যাটাগরি যদি থাকে, তখন সেটি হয়ে যাবে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। এর আগে আমরা কি বললাম, কালপেবল হোমিসাইড বললাম। এখন 300 ধারাতে গিয়ে প্রথম পার্টটা হচ্ছে মার্ডার, সেকেন্ড পার্ট হচ্ছে যে নট মার্ডার, কাউন্টেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, অর্থাৎ মার্ডার হবে না, মার্ডারের রূপ নেবে না, এইরকম কালপেবল হোমিসাইড। বুঝছেন কিনা? কিন্তু এই জায়গায় কি আমরা কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার পড়ছি? পড়ি নাই। এই জায়গায় আমরা স্বাভাবিকভাবে ওই সেই হার্টের মতোই হার্টের সংখ্যাটা পড়লাম। এখন যদি এই দুইটার সাথে মিলাই, হার্টের আর গ্রিভিয়াস হার্টের, তাহলে আমরা দেখবো যে গ্রিভিয়াস হার্ট নয়, গুরুতর আঘাত নয়, এইরকম আঘাতের সাজাটা বা এইরকম প্রেক্ষাপট কখন তৈরি হবে। এই জায়গায় ওরকম যে কালপেবল হোমিসাইড মার্ডার হবে না, খুন নয়, এইরকম কালপেবল হোমিসাইডের প্রেক্ষাপট কোনগুলা? জেনারেল এক্সেপশন এই জায়গা আছে কয়টা, 5টা। পরীক্ষায় এগুলো প্রশ্ন আসছে যে 300 ধারার ব্যতিক্রম কয়টি আছে, 5টি আছে, এটা পরীক্ষা আসছে। কি কি আছে? গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, এটা হচ্ছে যে গুরুতর এবং
হঠাৎ উস্কানি দেওয়া, প্রভোকেশন মানে উস্কানি দেওয়া। কোন কোন জায়গায় লিখছে উত্তেজনা দেওয়া, কিন্তু উত্তেজনা না, মূলত এটা হচ্ছে যে উস্কানি দেওয়া বা উস্কে দেওয়া, কাউকে খেপিয়ে তোলা। যে ওই যে গালাগালি করা, গালাগালি করলো বা তোর জানে মেরে ফেলবো, তোর এত বড় সাহস, তোর ওই বংশ রাখবো না, এরকম বিভিন্ন কিন্তু আমাদের গ্রামগঞ্জে এই মারামারির সময় এই ভাষাগুলো ব্যবহার হয়। এই যে ভাষা দিয়ে তাকে যে দুর্বল করে দিচ্ছে বা তাকে কি বলে যে উস্কানি দিচ্ছে এই মারামারিটা করার জন্য, এই সময় যদি কেউ আঘাতের ফলে মারা যায় তাহলে সেটি কালপেবল হোমিসাইড হবে, মার্ডার হবে না। প্রথমটা কি তাহলে? গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, যে মারাত্মক এবং হঠাৎ করে উস্কানি দেওয়া। যে ওই যে বললাম মা বাপ তুলে কেউ গালি দিল, গালি দেওয়ার সঙ্গে সঙ্গে তখন আরেকজন যাকে গালি দিচ্ছে সে কি করলো? হিট করলো, এই হিটের ফলে ওই লোকটা মারা গেছে, তখন সেটি কি হয়ে যাবে? কালপেবল হোমিসাইড হবে, এটি মার্ডার হবে না। এখন দেখেন, এই যে যে এক্সেপশন, যখন বাদী মামলা করবে, বাদী কি এই কম সাজা আছে এরকম মামলা এই ধারা দিয়ে মামলা করবে? করবে না। বাদী করবে কি 300 ধারায় মামলা হয়েছে, তখনই দাবি করবে যে না মার্ডার, এটা খুন হয়েছে, এটা হোমিসাইড হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু এটাই ছিল কালপেবল হোমিসাইড, এটা মার্ডার ছিল না। তাহলে কালপেবল হোমিসাইডে যদি সে নিতে পারে তাহলে তার সাজাটা কমে যাবে, এই কারণে সে ওইদিকে নিবে। এই যে কালপেবল হোমিসাইডে হোক বা মার্ডার হোক, আসামি পক্ষ দাবি করবে যে আমি এই জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ি, এইটা প্রমাণের দায়িত্ব কার? আসামি পক্ষের। আর বাদী পক্ষের এই মার্ডারের প্রমাণের দায়িত্ব কার? বাদী পক্ষের। এই যে যে প্রমাণের ভার, এটা আবার এভিডেন্স অ্যাক্টের 105 ধারাতে আছে। 105 ধারা আছে, যদি কেউ আপনার পেনাল কোডের জেনারেল এক্সেপশন 76 থেকে 106 ধারার মধ্যে এই যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির মধ্যে যদি কেউ দাবি করে যে আমি ওই ক্যাটাগরির মধ্যে পড়ি, অথবা এই যে 300 ধারার মধ্যে, অথবা আরো যদি কোনো ধারা থাকে সেই জায়গায় কোনো ব্যতিক্রম থাকে, সেই ব্যতিক্রমের মধ্যে পড়ে। যেমন 334 ধারা আছে, 335 ধারা আছে, যে কথা কাটাকাটির সময় আঘাত করছে, সিম্পল হার্ট হয়েছে বা গ্রিভিয়াস হার্ট হয়েছে, সেই সময় ছিল না, মাথা ঠিক ছিল না, এই কারণে হয়ে গেছে, এই প্রেক্ষাপট গুলো আছে। তাহলে এই জায়গায় যে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, এগুলো প্রমাণ করার দায়িত্ব হচ্ছে আসামি পক্ষের। তাহলে আমরা প্রথমে জানলাম গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনে যে হঠাৎ এবং মারাত্মক উস্কানি দেওয়া, এই উস্কানিটা দিয়ে যাকে দেওয়া হয়েছে সে আঘাত করছে, যে উস্কানি দিয়েছে তাকে, তাহলে তখন কি হবে? এটি কালপেবল হোমিসাইড হবে। এখন রায়হান কি করলো? মেয়েরাজকে গালি দিল, বাপ মা তুলে গালি দিল, মেয়েরাজ সঙ্গে সঙ্গে ঘুষি মেরে দিছে রায়হানকে, তোর এত বড় সাহস, তুই আমার বাপ মা তুলে গালি দিলি। এইটা বলার সঙ্গে সঙ্গে এই যে আঘাত করছে, আঘাতের বলে রায়হান মারা গেল, তখন এটি কি হবে? কালপেবল হোমিসাইড হবে। কিন্তু এই আঘাতটাই খেয়াল করেন, গালি দিয়েছে কোচিং এ আসার আগে, সে প্ল্যান করতেছে ওদের মারবো, এই মারবো মারবো প্ল্যান করে পরবর্তীতে গিয়ে তাকে মারছে। এই মারার ফলে যদি সে মারা যায়, এই যে যে প্ল্যান করে মারছে, তখন এটি মার্ডার হয়ে গেছে। তখন এটি এই কালপেবল হোমিসাইড হবে না। কেন? এই যে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, এই যে সাডেনটা হয়নি, যে তাৎক্ষণিক বলার সঙ্গে সঙ্গে ওর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, ওর মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলছে এবং সেই কারণে সে হিট করছে, এটা তো হয়নি, সে তো প্ল্যান করছে। এখন দেখা যাচ্ছে যে সে কি করলো? রায়হান গালি দিয়েছে, রায়হানের ছোট বাচ্চা আছে, এই বাচ্চাকে গিয়ে সে কি করলো? টার্গেট নিয়ে যাওয়া, তুই আমার বংশ শেষ করবি, বাপ্পা তুলে গালি দিবি, তোর বংশ শেষ করে দিব। সে গিয়ে তার বাচ্চাকে দিয়ে নদীতে ফেলে দিল, অথবা ধরে আছাড় মারলো, মারা গেছে। তাহলে এটি কি হবে যাবে? মার্ডার হবে, কারণ সে সুস্থ মস্তিষ্কে এই কাজটা করছে, ঠান্ডা মাথায় কাজটা করছে, এই কারণে এটি কি হবে? মার্ডার হবে। এটি কালপেবল হোমিসাইড হওয়ার সুযোগ নাই। তাহলে এটাকে প্রথমে কি হতে হবে? গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, মারাত্মক এবং হঠাৎ করে উস্কানি হতে হবে। এখন এই জায়গায় কিছু, গ্রেভ মানে হচ্ছে এই যে গ্রিভিয়াস, মারাত্মক, গ্রেভ আর গ্রিভিয়াস, গ্রেভ থেকে গ্রিভিয়াস আসছে। এখন দেখেন এই জায়গায় তিনটা এক্সেপশন আছে, যে সেই এক্সেপশনের মধ্যে পড়লে আবার সেটি মার্ডার হয়ে যাবে। যে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনের এই পরিস্থিতিতে তিনটা প্রেক্ষাপটে আবার মার্ডার হবে। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে, দেখেন এর আগে চারটা প্রেক্ষাপট তো দেখলাম, এর মধ্যে ফার্স্ট ইসে জেনারেলের মধ্যে আবার তিনটা প্রেক্ষাপট পাবো মার্ডারের আওতায় যাবে, যে শুধুমাত্র গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন হয়েছে এই কারণে কালপেবল হোমিসাইড হবে না, মার্ডার হয়ে যেতে পারে। সেই প্রেক্ষাপটটা কি? ফার্স্টলি হচ্ছে যে এই উস্কানিটা তাকে মেরে ফেলানোর অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না। দেখা যাচ্ছে যে মেরাজ কি করলো? রায়হানকে মারার অনেকদিন থেকে প্ল্যান করতেছে, প্ল্যান করার কারণে সে সে তো আইন জানে, এই যে ক্লাস করলো, শিখে ফেলছে। এখন
সে দেখলো যে যাতে জেনারেল এক্সেপশনের মধ্যে যায়, আমি যদি অজুহাত দেখাতে পারি গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, সে কি করলো, তাকে খোঁচাচ্ছে, বিভিন্ন সময় উস্কানি দিচ্ছে, এক একটা কথা বলতেছে। কথা বলার কারণে এটা সে টার্গেট নিছে, ও গালিটা দিক পারবো, ঠিক অজুহাতে। তখন দেখা যাচ্ছে খোঁচাতে খোঁচাতে সে একটা বলে ফেলছে, বলে যে, তোর এত বড় সাহস, তুই এই কথা বললে আমাকে, দিয়ে মেরে ফেলছে। তাহলে এই জায়গায় উস্কানিটা কে দিয়েছে? মেরাজ দিয়েছে। আর আবার ও গালিটা কে দিছে? এই উস্কানির ফলে গালিটা দিছে রাহেন, না হলে তো সে গালিটা দিত না। তাহলে উস্কানিটা নিজেই যদি উস্কানি এটা অজুহাত হিসেবে ব্যবহার করে, তাহলে সেটি মার্ডার হবে। এই উস্কানিটা কে দিয়েছিল? মেরাজ দিয়েছে, মেরাজ মার্ডার করছে, কালকেবল হোমিসাইড করে না। কিন্তু নর্মালি যদি রায়হান যদি তাকে গালি দিত, সেই গালির ফলে তাৎক্ষণিকভাবে সে নিয়ন্ত্রণ হারিয়ে যদি মেরে ফেলতো রায়হানকে, অথবা রায়হানের পাশে অবস্থিত কোনো ব্যক্তি রায়হানকে মারতে যে অন্য কেউ মারা গেছে, তাহলে এটি হতো কালকেবল হোমিসাইড, মার্ডার হতো না। কিন্তু এটা উস্কানিটা সেই ইচ্ছা করে দিয়েছে যে তুমি এই কাজটা করো, তারপরে দেখতেছি। এই যে উস্কানিটা সে দেওয়ার কারণে সে গালিটা দিয়েছে, আর গালি দেওয়ার ফলে তাকে মেরে ফেলছে। অথবা দেখা যাচ্ছে যে কেউ একজন বলতেছেন একটা লাঠি নিয়ে এনে, তরবারি এনে, দাঁড়া দাঁড়া তোরে দিয়ে দেবো, ধরে মেরে ফেলবে, এখনই মেরে ফেলবে। এখন এই অবস্থায় যদি সে বোঝে যে না, ইয়ার্কি করতেছে, তাহলে এটা কোনো অপরাধ হবে না। কিন্তু সে চাচ্ছে যে ও যাতে আমাকে গালিটা দিক, এখন তরবারি নিয়ে এরকম দিচ্ছে, সে দেখা যাচ্ছে একটা গালি দিয়ে ফেলে, তুমি ফাজলামি করতেছো, দিয়ে একটা গালি দিয়ে ফেললো। এই গালি ঘর কি, তুই আমার গালি দিয়েছিস, দিয়ে তাকে মেরে ফেললো। তাহলে এই উস্কানিটা কে দিল? মেরাজ দিল। এই দেওয়ার কারণে সেই এইটাকে মেরে ফেলানোর জন্য এটা অজুহাত হিসেবে দাঁড় করাইছে। উস্কানিটা সে দিয়েছে, অর্থাৎ যদি হত্যাকারী নিজে উস্কানিটা দেওয়ার কারণে এই ঘটনাটা ঘটে, আর পরবর্তীতে সে দাবি করে যে না, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন হয়েছিল, তাহলে এটি গ্রহণযোগ্য না। যেমন ভাবে আমরা আবরার হত্যায় মামলায় দেখেছিলাম, আসামিরা দাবি করছিল কোর্টে এসে যে ওই সময় নেশা জাতীয় দ্রব্য ইউজ করার কারণে আমরা বুঝতে পারি নাই যে আসলে ঘটনাটা কি ঘটতেছে, তাকে যত আঘাত করতেছে আর সে মারা যাচ্ছে, এটা তারা টের পায় নাই। তো এইটা তারা নিজেরা অজুহাত হিসেবে ব্যবহার করছে। তাদেরকে তো আর বাইরের কেউ এসে খাওয়াই দেয়নি ওই সময় যে ঠিক আছে তুমি একটু নেশাদ্রব্য খাইয়ে তারপরে ওকে মারো, এরকম করছে? করে নাই। তারা নিজেরা এটা অজুহাত হিসেবে ব্যবহার করতেছে, সো এটি মার্ডার হবে, কালকেবল হোমিসাইড হওয়ার সুযোগ নেই। এরপরে সেকেন্ডলি হচ্ছে যে যদি কোনো সরকারি কর্মকর্তা তার দায়িত্ব পালন করার সময় যদি সে কোনো উস্কানি দেয়, আর ওই উস্কানির ফলে যদি ওই লোকটা মারে, তখন সেটি মার্ডার হয়ে যাবে। যেমন একজন ম্যাজিস্ট্রেট, সে সাক্ষ্য গ্রহণ করতেছে, সাক্ষীরে বললো যে আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনার কোনো সাক্ষী আমি দেবো না, যান আপনি একদম বানোয়াট ফেব্রিকেটেড এভিডেন্স নিয়ে আপনি আদালতে হাজির হয়েছেন। ও রেগে গেল, কি আপনার এত বড় সাহস, আমার পূর্ববর্তী 14 বংশ পরম্পরায় এই জমি ব্যবহার করছে, সেই দলিল আমি দাখিল করছি আদালতে, আর আপনি বললেন যে আমি মিথ্যা দলিল দাখিল করছি। দিয়ে সে কি করলো, কি অস্ত্র বের করে গুলি করে জজকে মেরে ফেললো, ম্যাজিস্ট্রেটকে মেরে ফেললো। তাহলে এই কাজটা তখন কি হবে? মার্ডার হবে। তখন এই যে তাৎক্ষণিকভাবে সে রেগে গেছে, এইটা অজুহাত হিসেবে ব্যবহার করতে পারবে না যে আমার ওই সময় গ্রেভ সাডেন প্রভোকেশন ছিল, ম্যাজিস্ট্রেট বলার সাথে সাথে আমার মাথা ঠিক ছিল না, আমি মেরে দিছি, এই কথা বলে সে পারবে না, এটি মার্ডার হবে। বুঝছেন কিনা? এরপরে হচ্ছে যে যদি কেউ প্রাইভেট ডিফেন্স ব্যবহার করতেছে, প্রাইভেট ডিফেন্সটা কি? এই যে মেরাজ, এবার একটু রায়হানকে কম মারি আমরা, মেরাজ সে কি করলো, আফজাল সাহেবকে মারতেছে। এখন আফজাল সাহেবকে যখন মার দিচ্ছে, সেই প্রথমে ঘুষিটা মারছে, অথবা কি করে দু একটা চট চাপড় মারছে, মারলে সে বলছে দেখ আমাকে এরকম মারতেছে কেন, ধুর, এখন ক্লাসের ভিতর তো মারামারি করে। কারণ সে আবার দেখা যাচ্ছে যে খোঁচাচ্ছে, তখন তার মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলছে। তখন সে কি করলো, সে তার আত্মরক্ষার জন্য দেখলো যে ও আবার ছুরি বের করছে, পিছন থেকে দেখা যাচ্ছে একটা ছুরি দেখাচ্ছে, দিয়ে দেবো কিন্তু পেট মোটা করে দেবো। কারণ সে দেখলো যে আত্মরক্ষার জন্য তো কোনো একটা ব্যবস্থা নিতে হবে, এ ছুরি ব্যবহার করছে। সে তো জানে যে মাথার এই পিছনে এই জায়গায় আঘাত লাগলে সঙ্গে সঙ্গে ও ঘুরে পড়ে যাবে। সে কি করলো, সঙ্গে সঙ্গে ওর মাথায় হিট করে দিল। এতদূর পর্যন্ত কি ছিল, আত্মরক্ষার জন্য সেই কাজটা করছে, কারণ তার হাতে ছুরি ছিল, এটা দেখে সে ভয় পেয়েছে, বুঝতে পারছে যে কিছু একটা ঘটতে যাচ্ছে, ছুরি দিয়ে পেট ফুটো করে দেবে। কিন্তু সে দেখা যাচ্ছে যে মাথায় আঘাত, পিছনে আঘাত করতে যে সামনে লাগছে, সামনে লাগলে তো মারবে না, ঘুরে মারবে না, আঘাত করবে, ব্যথা পাবে। মানে আমাদের এই মাথায় কয়েকটা পার্ট আছে যে জায়গায় পড়ার সঙ্গে ইনস্ট্যান্ট সে বেহুশ হয়ে যেতে পারে, মারাও যেতে পারে। সেটা হচ্ছে যে আপনি যদি চোখের উপরে দেন, থাবা দেন, যে চোখে আঘাত লাগছে, সঙ্গে সঙ্গে ও কিন্তু আর চোখে দেখবে না, মানে মাথায় তাৎক্ষণিক কাজ করবে না। আর এই ঠিক পিছনে এই জায়গাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রেনটা মানে হয়ে যাবে যে সবকিছু দেখবে যে অন্ধকার ঘুরতেছে,
মানে পড়ে যাবে, এটাই স্বাভাবিক। এবং সেন্সলেস হওয়ার পরে এক পর্যায়ে মারাও যেতে পারে। তাহলে এইটা বুঝে শুনে সে দেখা যাচ্ছে ওকে আঘাত করছে, ওই যে সেলফ ডিফেন্স ব্যবহার করতেছিল সে আঘাত করছে যাতে সে ওই ছুরিটা ব্যবহার না করে, সে ছুরিটা তার পেটে ঢোকায় না দেয়। এই কারণে সে তাকে হিট করছে। সে বললো যে কি তুই আমার মারলে, তুই আমার গায়ে হাত দিছিস। সে উল্টা যায় ওকে মেরে ফেলছে। হ্যাঁ, হয়তো তার উদ্দেশ্য ভয় দেখানো ছিল, যে ছুরি ধরে ভয় দেখাবো, যে তোর কাছে যা আছে বের কর। এই ভয়টা দেখাতে চেয়েছিল, কিন্তু মারার তার উদ্দেশ্য ছিল না। কিন্তু সে কি ব্যবহার করতেছিল? সেলফ ডিফেন্স ব্যবহার করতেছিল, প্রাইভেট সেলফ ডিফেন্স। এইটা স্যার আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময় সে করতেছিল আত্মরক্ষার অধিকার প্রয়োগ, আর ঘটনাটা ভয় দেখাইছিল কি? মেরাজ। এখন মেরাজ পরবর্তীতে যে তুই আমার মারলি, এত বড় সাহস, এই যে সাডেন প্রভোকেশন হয়ে গেছে তার, সঙ্গে সঙ্গে সে তাকে মেরে ফেলছে, আফজাল সাহেব মারা গেছে। তাহলে এই যে আফজাল সাহেব মারা গেল, আফজাল সাহেব ওই সময়টা এই তাকে যে হিট করছিল কি জন্য করছিল? তার আত্মরক্ষার জন্য করছিল। তাহলে আত্মরক্ষার ক্ষেত্রে যদি কেউ এই প্রয়োগ করে আর তার পরিপ্রেক্ষিতে যদি তাকে মেরে ফেলা হয়, তাহলে এটি মার্ডার হবে। মার্ডার হবে, সে মার্ডার করছে, সে কালপেবল অফিসার করেনি, মার্ডার করছে। আর আফজাল সাহেব যদি আত্মরক্ষার ওই যে অধিকার প্রয়োগের সময় ওই যে ছুরি দেখাচ্ছে সেই সময় যদি মারতো আর মিরাজে মারা যেত, তাহলে সেটা হচ্ছে কালপেবল হোমিসাইড করতো। একই ঘটনা দিয়ে দুইটার পার্থক্য বুঝছেন কিনা? হ্যাঁ, প্রাইভেট ডিফেন্সে অতিরিক্ত করে ফেলছে, অতিরিক্ত করতে গিয়ে মারা গেছে, তখন সেটি হয়ে যাবে কালপেবল হোমিসাইড। আর শুধু প্রাইভেট ডিফেন্স এটা যদি প্রমাণ করা যায়, এটা তো অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, ওই পর্যায়ে যদি সীমাবদ্ধ থাকে, তখন সেটি, সে তো কোনো অপরাধী করে নাই, অপরাধী হবে না। তাহলে এখন দেখেন, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনে আমরা তিনটা প্রেক্ষাপট দেখলাম। নাম্বার ওয়ান, অজুহাত হিসেবে যখন দেখাবে তখন মার্ডার হবে। দ্বিতীয়ত, সরকারি কর্মকর্তা যদি তার ক্ষমতা প্রয়োগ করে সেই সময় যদি কেউ প্রভোকেশন দেয় অথবা তাকে মেরে ফেলে। এরপরে থার্ড হচ্ছে, যিনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেছেন তার উস্কানিতে সে প্রভোকেটেড হয়ে যদি মার দেয়, মারে, তখন সেটি মার্ডার হয়ে যাবে। তাহলে মার্ডারের এই জায়গার এক্সেপশনটা বুঝছি কিনা? আচ্ছা, এরপর সেকেন্ড আসি, এক্সিডেন্ট রাইট টু প্রাইভেট ডিফেন্স, যে তার আত্মরক্ষার অধিকার প্রয়োগের বেশি করে ফেলছে, বাড়াবাড়ি করে ফেলছে। এই যে যে উদাহরণটা দিলাম, যে ওই যে ছুরি দেখালো, ছুরি দেখানোর পরে সে হয়তো সরে আরো বসতে পারতো, সুযোগ ছিল, অথবা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারতো, কিন্তু সে কি করলো? সে এসে তার পেটে লাথি মারলো, তল পেটে লাথি মারছে, সে ঘুরে পড়ে মারা গেছে। অথবা তার পিছনে মাথায় আঘাত করছে। তাহলে এটা দরকার ছিল না, এতটুকু দরকার ছিল না। স্বাভাবিকভাবে আঘাত করলে মারা যেত, ওই সে হয়তো নিরস্ত হতো, কিন্তু তাকে বেশি বাড়াবাড়ি করে ফেলছে, তখন সেটি কি হয়ে যাবে? কালপেবল হোমিসাইড হবে। অর্থাৎ সেলফ ডিফেন্স ব্যবহার করার জন্য যতটুকু শক্তি প্রয়োজন তার থেকে বেশি করে ফেলার কারণে যদি মারা যায় লোকটা, তখন সেটি হবে কালপেবল হোমিসাইড, নট মার্ডার। থার্ড হচ্ছে এক্সিডেন্ট পাওয়ার অফ পাবলিক সার্ভেন্ট, যে পাবলিক সার্ভেন্ট সরকারি কর্মকর্তা যদি তার দায়িত্ব পালনের সময় তার যতটুকু ক্ষমতা দেওয়া আছে এই ক্ষমতার বাইরে করে ফেলে। দেখা যাচ্ছে যে কোন এক আসামি ধরতে গেছে পুলিশ, আসামি দেখা যাচ্ছে উল্টা মারধর শুরু করছে। এখন আসামি যাতে ছুটে না যায়, তখন সে সেইভাবে ধরতে গিয়ে এক পর্যায়ে ধস্তাধস্তি হতে হতে পুলিশ রাগ করে মেরে ফেলছে, গুলি করে দিচ্ছে, তখন সেটি হয়ে যাবে মার্ডার, হবে না, কালপেবল হোমিসাইড হবে। এরপরে অর্থাৎ সরকারি কর্মকর্তা তার দায়িত্ব পালনের সময় বাড়াবাড়ি করে ফেলছে, তার ওই মারাটা তার অধিকার ছিল না, কিন্তু সে কোনো কারণেও করে ফেলছে, বাড়াবাড়ি করে ফেলছে। এরপরে হচ্ছে সাডেন ফাইট, হঠাৎ করে মারামারি শুরু হয়ে গেছে দুই পক্ষে, এটা ব্রাহ্মণবাড়িয়ায় বেশি হয়। দুই পক্ষে দেখা যাচ্ছে যে খেলাধুলা নিয়েও মারামারি শুরু করে দেয়, অথবা কারোর বাড়ি থেকে কারো ছাগলে গিয়ে ঘাস খেয়ে আসছে, এটা নিয়ে মারামারি শুরু হয়ে যায়। হঠাৎ করে দেখা যাচ্ছে যে দুই পক্ষ আসছে, এখন কে কাকে মারতেছে কেউ বুঝতে পারতেছে না। এই অবস্থা যদি মারামারি হয়ে যদি কেউ মারা যায়, তখন সেটি মার্ডার হবে না, কালপেবল হোমিসাইড হবে। এই দাবিটা কে করবে? বাদী পক্ষকে কালপেবল হোমিসাইডে মামলা করবে না, মামলা করবে কোথায়? 300 ধারা, 302 ধারাতে, যে জায়গায় শাস্তি আছে, মার্ডারে মামলা করবে। কিন্তু আসামি পক্ষ দাবি করবে যে আসলে প্রেক্ষাপটটা মার্ডার ছিল না, তার মানে বাদী পক্ষ সবসময় কি করবে? বড়টা ধরবে। আসামি এবার সে তার সেলফ ডিফেন্সের জন্য সে কমাই লিখ যে না, প্রেক্ষাপটটা আসলে এরকম ছিল, বা আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি তো জানি না, এটা আসামি পক্ষ এসে বলবে। তারা কালপেবল হোমিসাইড, হঠাৎ করে সাডেন ফাইটিং। আবার দেখা যাচ্ছে যে দুইটা দলের, রাজনৈতিক দল দেখা যাচ্ছে যে পাশাপাশি আছে, শান্তিপূর্ণ ভাবে আছে, হুট করে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে বড় ধরনের একজনের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করছে। এই স্লোগানের ভিতরে একজন আরেকজনকে কে কিভাবে মারতেছে কেউ জানে না, এর ভিতরে মারা গেছে অনেক লোক, তখন সেটি মার্ডার হবে না, কি হবে? কালপেবল হোমিসাইড হবে। কারণ এই জায়গায় কি বলা আছে? সাডেন ফাইট, হঠাৎ করে মারামারি যদি শুরু হয়ে যায়।
সংঘর্ষ শুরু হয়ে যায়। এরপরে 5 নম্বর হচ্ছে ডেথ উইথ কনসেন্ট, যে সম্মতি নিয়ে যদি মৃত্যু ঘটে। এই জায়গায় একটা বয়সের তারতম্যের কথা বলা আছে। বয়সের জায়গায় বলা আছে যে 18 বছর, যে 18 বছরের নিচে যদি হয় তাহলে এটি হবে মার্ডার। আর যদি 18 বছরের বেশি হয়, ওই ব্যক্তি যদি কোনো কাউকে বলে যে আমি আর পৃথিবীতে থাকবো না, আমার মেরে ফেল, সে যদি এই মৃত্যুতে কনসেন্ট দেয়, অথবা মৃত্যুর ঝুঁকি নেয়, দেখা যাচ্ছে 20 তলা বিল্ডিং এর উপরে কাজ করতেছে যারা, ওই জায়গা থেকে পড়ে গেলে মারা যাবে, এটাই তো স্বাভাবিক নাকি? নাকি মরবে না ওই জায়গা থেকে পড়লো? মারা যাবে। সেই ঝুঁকি নিয়ে সে ওই জায়গায় কাজ করতেছে। কাজের ফলে যদি ওই জায়গা থেকে সে মারা যায়, পড়ে মারা যায়, তাহলে ওই ভবনে যারা তাকে নিয়োগ করছে, এই নিয়োগকারী কর্তৃপক্ষ তখন কালপেবল হোমিসাইডের আওতায় আসবে, মার্ডারের আওতায় আসবে না। কিন্তু ওই ব্যক্তিটা যদি, ওই ঝুঁকিটা যাকে ওই জায়গায় কাজ করতে, সেই লোকটা যদি 18 বছরের কম হয়, শিশু হয়, ওই লোকটা যদি মারা যায়, ওই শিশুটা যদি ওই জায়গা থেকে পড়ে মারা যায়, তাহলে হবে মার্ডার। তখন আর কালপেবল হোমিসাইড হওয়ার সুযোগ নাই, কারণ তখন এই ডেথ উইথ কনসেন্ট অথবা এই রিস্ক নেওয়া, এই মৃত্যুর ঝুঁকিটা নেওয়ার যে কনসেন্ট দেওয়ার মতো তার এখতিয়ার নাই বা তার ক্ষমতা নাই। এই কারণে ওটি হবে মার্ডার। আর যদি কনসেন্ট দেওয়ার এখতিয়ার থাকে, 18 বছর উপরে হয়, দেখা যাচ্ছে এমন একটা রোগে ভুগতেছে যে কিছুদিন পরে এমনি মারা যাবে সে। দেখা যাচ্ছে কোনো ক্যান্সার হয়েছে, সে জানে যে মারা যাবে, কিন্তু তার কষ্ট হচ্ছে এতটা, সে তখন বললো যে আমাকে তোমরা মেরে ফেলো, বিষ খাই মেরে ফেলো, অথবা তোমরা গুলি করে মেরে ফেলো, আমি আর পৃথিবীতে আর কয়দিন বা বাঁচবো, এমনিতেই তো মারা যাবে, আমাকে মেরে ফেলো। এই অবস্থা যদি মেরে ফেলা হয়, তাহলে তখন সেটি কালপেবল হোমিসাইড হবে, মার্ডার হবে না। আর যদি ওই ব্যক্তিটা 18 বছর কম হয়, কম হওয়ার পরে ছটফট করতেছে এবং সে মারাও যেতে পারে, যাবে হয়তো 1 সপ্তাহ পরে মারা যাবে, সেই ব্যক্তিটা যদি ছটফট করে, বাবা মা মনে করলো এগুলো আর চোখের সামনে দেখা যায় না, মেরে ফেলি, এইভাবে ছটফট করতেছে, তখন এই বাবা মা কি করলো, মার্ডার করলো, কালপেবল হোমিসাইড হয়নি। কারণ এটা তার ডেতে কনসেন্ট দেওয়ার যে বয়সটা, সে বয়সটা তার ভিতরে নাই। এই জায়গায় তাহলে জেনারেল এক্সেপশনের এই যে ফার্স্ট 5 নম্বর যে ডেথ উইথ কনসেন্ট, এটা বয়সের তারতম্য কত? 18 বছর। এখন এর মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার 99 ধারাতে যে আহ, কোনগুলো কনসেন্ট হবে না, 99 ধারাতে নাকি কনসেন্টের আওতায় আসবে না, এরকম একটা ইয়ে আছে। 90 ধারাতে, 90 ধারাতে, 99 ধারা, 90 ধারাতে আছে কনসেন্ট হবে না। এই জায়গায় আবার আছে এই শিশুর বয়স সম্ভবত 13 বছর করা আছে। জি, 90 ধারাতে দেখেন যে সে তার নিজের ব্যাপারে, না না, 90 কই গেল? হ্যাঁ হ্যাঁ, এটা মার্ডার হবে। হ্যাঁ, অবশ্যই মার্ডার। আর এটা তো সে ঘুমতো, সে তো মৃত্যুর ঝুঁকি নেয়নি। বাচ্চাকে মৃত্যু ঝুঁকি নিতে, বাচ্চা কি বলছে আমাকে মেরে ফেলো? মানে নাই। বাবা মা যেমন, দেখেন আমাদের ওই যে আমরা ফার্স্ট ক্লাসে বলছি যে আমাদের বডি এবং আমাদের প্রপার্টিটা, এটা রক্ষা করার দায়িত্ব কার? রাষ্ট্রের। এখন বাবা মা তার সন্তানকে, সন্তান হওয়ার সাথে সাথে বাবা মার যা ইচ্ছা তাই করতে পারে না, কারণ ওইটা রাষ্ট্রের দায়িত্ব হয়ে গেছে। ওই নাগরিক তখন রাষ্ট্রের, ও তার নিরাপত্তা দেবে রাষ্ট্র। কারণ বাবা মা যখন সন্তানকে মেরে ফেলবে, তখন বাবা মা এই মার্ডারের মামলার আসামি হবে। মামলা চালাবে তো রাষ্ট্র, বাদী তো রাষ্ট্র, পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে। এই 90 ধারাতে দেখেন লেখা আছে, কনসেন্ট ইজ নট such a consent as it intended by any section of this code, মানে এই কোডের যে কোনো সেকশনের কথা বলতেছে। if the consent is given by a person under fear of injury, যদি কেউ ভয়ের, আঘাতের ভয়ে যদি কোনো কেউ কনসেন্ট দেয়, সেটা কনসেন্ট হবে না। আন্ডার এ মিসকনসেপশন অফ ফ্যাক্ট, ঘটনার অপব্যাখ্যা দিয়ে যদি কেউ কোনো কনসেন্ট নেয়, সেটাও কনসেন্ট হবে না। এন্ড ইফ দ্য পারসন ডুইং দ্য অ্যাক্ট নোজ or has reason to believe that the consent was given in consequence of such fear or misconception, or if the consent is given by a person who from unsoundness of mind or intoxication is unable to understand the nature and consequence। এর পরেরটা দেখেন, এই যে পরেরটা, unless the contrary appears from the context, if the consent is given by a person who is under 12 years of age, 12 বছরের নিচের যদি কোনো ব্যক্তি হয়, সে কোনো কনসেন্ট দিলে সে কনসেন্টটা কনসেন্ট না। আর ইসের ভিতর দেখেন, এই যে জেনারেল এক্সেপশনের মধ্যে 5 নম্বরে আমরা দেখলাম 18 বছরের নিচে, অর্থাৎ 18 বছরের নিচে ব্যক্তি যদি কনসেন্ট দেয়, তাহলে এই জায়গায় আপনারা একটু নোট রাখেন যে 90 ধারাতে কনসেন্ট দেওয়ার ক্ষেত্রে শিশুদের 12 বছরের নিচে বয়স হলে সেটি কনসেন্ট নয়।
কারণ এই দুইটা যখন এক জায়গায় হবে প্যাচ লেগে যাবে। 90 ধারার শিশুর কনসেন্ট দেওয়ার ক্ষেত্রে 12 বছরের নিচে হলে কনসেন্ট হবে না। জি। এবং 300 ধারার ব্যতিক্রমের 5 নম্বরে 300 ধারার ব্যতিক্রমের 5 নম্বরে 18 বছরের নিচের ব্যক্তির সম্মতি সম্মতি নয়। 300 ধারার ব্যতিক্রম 5-এ 18 বছরের নিচের ব্যক্তির কনসেন্ট কনসেন্ট নয়। তাহলে দুই জায়গা দেখেন আমরা কনসেন্ট পেলাম। এই জায়গায় হচ্ছে কনসেন্ট 90 ধারাতে বলতেছে যে 12 বছরের নিচের ব্যক্তির কনসেন্টটা কনসেন্ট নয়। সে যাই বলুক না কেন তার ব্যাপারে, তার বডির ব্যাপারে, তার প্রপার্টির ব্যাপারে, সে যদি বলে দেয় যে ঠিক আছে আমার যা আছে তুমি নিয়ে যাও, তোমার দিয়ে দিলাম, বা তোমার কি আমাকে 1 লাখ টাকা দাও আমার জিনিসপত্র নিয়ে যাও, এটা বললে এটা কনসেন্ট হবে না। এটা বিক্রি করলে বিক্রি হবে না, তখন এটা চুরি হয়ে যাবে, তাকে টাকা দিলেও চুরি হবে বা আত্মসাৎ হবে এই প্রেক্ষাপট অনুযায়ী। তাহলে এই জায়গায় আমরা কনসেন্টের বয়স কত বছর পেলাম? 18 বছর। 300 ধারাতে 18 বছর পেলাম। যে মৃত্যু দেওয়ার ক্ষেত্রে, এই সম্মতি দেওয়ার ক্ষেত্রে, তার নিজের মৃত্যুর বিষয়ে সম্মতি দেওয়ার ক্ষেত্রে 18 বছর নিচের ব্যক্তি সম্মতি বা মৃত্যুর ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে এই ব্যক্তিকে কালপেবল হোমিসাইড না হয়ে মার্ডার হবে যদি ওই ব্যক্তিটা মারা যায়। দেখা যাচ্ছে ওই যে বললাম, উদাহরণ দিলাম যে শিশুকে যদি কোনো কাজে নিয়োগ করা হয়, কোনো মেশিনারিজে, দেখা যাচ্ছে কোনো গার্মেন্টসে অথবা কোনো ভারী কোনো কাজ করে এরকম জায়গাতে, বড় বড় মেশিন কাজ করে, ওই জায়গায় দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটে ওই লোকটা মারা যায়, তখন সেটি মার্ডার হবে। দেখা যাচ্ছে যে এই জায়গায় কারোর ইচ্ছাও ছিল না ওই বাচ্চাকে মেরে ফেলানো, তারপরেও মার্ডার হবে, কারণ এই মৃত্যুর ঝুঁকিটা নেওয়ার মতো কনসেন্ট দেওয়ার এখতিয়ার আইনে ওই ব্যক্তিকে দেওয়া নাই। এই জন্য 18 বছরের নিচের বয়সী কোনো ব্যক্তিকে জেনে বুঝে যদি কোনো অথরিটি তাকে অ্যাপয়েন্ট করে, তাহলে ওই ঘটনায় যদি কোনো একটা ঘটনায় ওই লোকটা মারা যায়, তাহলে তারা মার্ডারের আসামি হবে। আর যদি 18 বছর বেশি হয় তাহলে কালপেবল হোমিসাইডের আসামি হবে। মামলা হবে মার্ডারের, কিন্তু সে দাবি করতে পারে কালপেবল হোমিসাইড। এই কারণেই দেখবেন আপনারা যখন জামিন করাতে যাবেন বিভিন্ন মামলায়, আপনি আগে দেখবেন যে যিনি ভিকটিম তার বয়সটা কত। এই বয়সটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে যে আপনার আসামি জামিন হবে কি হবে না। সেটা রেপ কেসে হোক, মার্ডার কেসে হোক, বা গ্রিভিয়াস হার্টে হোক, অন্য অনেক কিছুর ক্ষেত্রে হোক, এটা ম্যাটার করবে যে ভিকটিমের বয়সটা কত। ভিকটিমের বয়স যদি কম হয়, আপনি যত ব্যাখ্যা দেখেন না কেন আপনার কোনো ব্যাখ্যা কাজে লাগবে না। কিন্তু ভিকটিমের বয়স যখন বেশি হবে, তখন আপনি বলতে পারবেন যে এই জায়গায় কনসেন্ট ছিল, এই অবস্থা ছিল, এই কারণে এই ঘটনা ঘটছে, ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু ভিকটিমের বয়স যখন 18 বছরের কম, তখন আপনি কোনো ব্যাখ্যায় কাজ হবে না, কারণ তাতে কনসেন্টের এখতিয়ার নাই। তো আপনি এই অপরাধটা করছেন, এই জন্য আপনি অপরাধী। ছেলে মেরে ফেলছে বাবাকে। হ্যাঁ, আমি ভিকটিম তো বাবা, ভিকটিম কে এই জায়গায়? বাবা। আসামি হচ্ছে ছেলে। এই ছেলের হচ্ছে মার্ডারের মামলা হবে, কিন্তু মার্ডারের মামলাটা বিচার করবে হচ্ছে শিশু আদালত। সাধারণ যে আদালত আছে এই আদালত বিচার করবে না। বিচার হবে শিশু আইনের 2009 অনুযায়ী। তাকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে, তাকে আটকও রাখা হবে, বাট সে এই জায়গা থেকে বেঁচে যাবে বিষয়টা এরকম না। মানে খুনি বেঁচে যাবে না, বাট ওই ভিকটিমটা যদি, বাবা যদি ওই সন্তানকে মেরে ফেলতো, তখন বাবাও মার্ডার করতো, মার্ডার হতো। কারণ বাবার এই জায়গায় দেখেন, এই জায়গায় কনসেন্টের প্রসঙ্গ আসতেছে। মানে এই জায়গায় মেরে ফেললো কাকে, কে কিভাবে, না ওই জায়গায় তো বাবা বলে নাই যে, বা সন্তানকে বলে না তুমি ওরে মেরে ফেলে, এটা বলছে কিনা? হ্যাঁ। আচ্ছা, এই জায়গায় যদি মেরে ফেলে তাহলে এটি মার্ডার হয়েছে, এটা কালপেবল হোমিসাইড হওয়ার সুযোগ নেই। যে না আমার বাবা 2 বিয়ে করছে এই কারণে আমি রাগান্বিত হয়ে গেছে, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন হয়ে গেছে,
এই সংবাদটা শুনে আমার মাথা ঠিক ছিল না, বিষয়টা এরকম না। কারণ সে যখন সংবাদ শুনছে, বিয়ে করছে, সঙ্গে সঙ্গে তো মারে নাই, অনেক পরে এসে মারছে। তো এটা পূর্ব পরিকল্পিত, সুতরাং এটি মার্ডার, এটি কালপেবল homicide না। চুরি চুরি দাঁড়াচ্ছে কোথায় মাল কিভাবে মারলে হত্যা হবে সে সবগুলা একেবারে ওই যে ক্রিমিনাল লয়ার যখন হবেন, প্র্যাকটিস করবেন, তখন এগুলো। আর ক্রিমিনাল লয়ার হতে গেলে কিন্তু সাহসী হওয়া লাগে। ভয় পেতে থাকলে কিন্তু ক্রিমিনাল লয়ার হতে পারবে না। যাদের ভয় আছে, সিভিলে প্র্যাকটিস শুরু করে দিবেন। কালকে কালকে বলছিল যে ইতালিতে একজন ছাত্র এখানে সে সার্টিফিকেটে চাকরি নিতে কিভাবে বন্ধুকে হত্যা করা যায় তার বন্ধুকে খেয়াল আছে হুম। তার কিভাবে আমার বন্ধুকে আমি হত্যা করতে পারি এটা বুঝতে পারি। তো স্যার সাথে একবার ওনাদের কনসার্ন দিবেন তো ওদের পৌঁছায় দিচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আমরা পার্থক্য পড়লাম। এবার আমরা আসি একটু বইতে, কিতাবি জ্ঞান একটু দেখে দেখেন। 299 ধারাতে বলা আছে, হুইভার কজেস ডেথ, যে ব্যক্তি কোনো মৃত্যু ঘটায় বাই ডুইং অ্যান অ্যাক্ট, একটা কাজের মাধ্যমে, উইথ দা ইন্টেনশন অফ কজিং ডেথ, যে মৃত্যু ঘটানোর ইন্টেনশন নিয়ে, অর উইথ দা ইন্টেনশন অফ কজিং সাচ বডিলি ইনজুরি, এমন একটা ঘাতের মাধ্যমে, বডিকে ইনজুরি করার মাধ্যমে, যা ইন্টেনশন নিয়ে, যে ইনজুরি অ্যাজ ইজ লাইক টু কজ ডেথ, যে ইনজুরির নেচারটা এমন যে এটা মৃত্যু ঘটাতে পারে বা সম্ভাবনা আছে, অর উইথ দ্য নলেজ, এবং এমন একটা নলেজ নিয়ে বা জ্ঞান নিয়ে, জেনে বুঝে, দ্যাট হি ইজ লাইকলি বাই সাচ অ্যাক্ট টু কজ ডেথ, এই কাজের মাধ্যমে সে লোকটা মারা যেতে পারে, কমিটস দ্য অফেন্স অফ কালপেবল হোমিসাইড, এই কাজটা সেই ব্যক্তিটা কালপেবল হোমিসাইডের অপরাধ করেছে। এই জায়গায় উদাহরণ আছে, এ lays sticks and turf over a pit with the intention of thereby causing death, or with the knowledge that death is likely to be thereby caused, just believing that the ground to be firm, treads on it, falls in and is killed, a has committed the offense of culpable homicide। এই জায়গায় ওই সেই উদাহরণ, যে এ কি করলো, একটা গর্ত খুঁড়ে সেই জায়গায় কিছু পাতা রেখে দিল। এই পাতা মনে করে, শক্ত মনে করে, জেড কি করলো, বিশ্বাস করলো যে এটা তো শক্ত জায়গায়, যেহেতু আগে ওই জায়গাতে চলাফেরা করছে, সে ওই জায়গা বিশ্বাস করে পা ফেললো, সুড়ঙ্গের ভিতরে সে চলে গেছে এবং সে মারা গেছে। তখন এই কাজটা এ কি করলো, মার্ডার করছে, এই কালপেবল হোমিসাইড করছে। কারণ এটা ইনস্ট্যান্ট হয় নাই, পরে হয়েছে। উদ্দেশ্যটা ছিল, এটা যে কেউ মারা যেতে পারে এটা তার জানা ছিল, কিন্তু ঠিক এই জেডটা যে মারা যাবে এটা তার জানা ছিল না। যেমন ভাবে আমরা উদাহরণ দিলাম রায়হান আর মেরাজকে, যে মেরাজ রায়হানকে মারার জন্যই গর্ত করছে, কিন্তু রায়হান না পড়ে এ জায়গায় আফজাল সাহেব ওই জায়গা থেকে চলার পথে যে মারা গেছে। তাহলে এই কাজটা কালপেবল হোমিসাইড হয়েছে। এরপরে বি, উদাহরণ খতে আছে, এ নোজ জেড টু বি বিহাইন্ড দ্য বুশ, বি ডাজ নট নো ইট, intending to cause or knowing it to be likely to cause Z's death, induces B to fire at the bush, B fires and kills Z, here B may be guilty of no offense, but A has committed the offense of culpable homicide। আপনি গেলেন, দেখা যাচ্ছে সুন্দরবনে, সুন্দরবনে সবার হাতে অস্ত্র নিয়ে গেছেন যে বাঘ যদি আসে গুলি করবেন, পিছনে দেখা যাচ্ছে যে কোনো একটা ঝোপঝাড়ের পিছনে আরেকজনে মধু সংগ্রহ করতেছে। এটা দেখা যাচ্ছে যে নজরুল সাহেব জানে, দেখতেছে যে ওই জায়গায় পিছনে মধু সংগ্রহ হচ্ছে, জেনে বুঝে আফজাল সাহেবকে সে কি করলো, ওই লোকটা যাতে মারা যায়, তার হয়তো পরিচিত কেউ বা তার রাগ আছে যাতে মারা যায়, এই জন্য আফজাল সাহেবকে উস্কানি দিল যে ওই জায়গায় একটা আছে, বেত দেখা যাচ্ছে, ওই বেতের উপর দেখি তুমি মারতে পারো কিনা, গুলি ছোড়ো, যেহেতু অস্ত্র আছে। ওই করে সেই জায়গা তাক করে গুলিটা ছুড়লো, দেখা যাচ্ছে ওই বেতের ফাঁকা দিয়ে গুলিটা গিয়ে পিছনের যে লোকটা মধু সংগ্রহ করতেছিল ওই লোকটা মারা গেছে। এই জিনিসটা পিছনে যে মধু সংগ্রহকারী আছে এটা আফজাল সাহেব জানতো না, কিন্তু নজরুল সাহেব জানতো। নজরুল সাহেব মার্ডার করছে, আর কালপেবল হোমিসাইড এটা নাও হতে পারে, কোনো অফেন্সও না হতে পারে, কারণ তার তো কোনো নলেজ ছিল না। আর জোরদারের পিছনে মানুষ থাকবে এটা তো তার বিশ্বাস করারও কারণ ছিল না, এই কারণে সে কোনো অপরাধী করে নাই। এমন হয়েও যেতে পারে, আর যদি জানতো, তারও নলেজ থাকতো যে থাকতে পারে সম্ভাবনা, তাহলে সেটি কালপেবল হোমিসাইড হবে, কারণ সে তো জানতো না ঠিক ওই পিছনে কোনো মৌয়ালি আছে, এটা সে না জানার কারণে এই গুলিটা ছুটছে, এই গুলির ফলে ওই লোকটা মারা গেছে। এই কারণে গণহত্যার মাধ্যমে হয়েছে, আফজাল সাহেবের কাজের মাধ্যমে কিন্তু লোকটা মারা গেল, কিন্তু আফজাল সাহেব জানতো না, এই কারণে নজরুল সাহেব আসামি ভাবে মার্ডার।
ওই কালপেবল হোমিসাইডের। এরপরে দেখেন, শুটিং অ্যাট এ ফল উইথ ইন্টেন্ট টু কিল অ্যান্ড স্টিল ইট, কিল বি হু ইজ বিহাইন্ড এ বুশ এ নট বিং দ্যাট হি ওয়াজ হিয়ার। ওই যে উদাহরণটা দিলাম যে একজন ব্যক্তি একটা মোরগ দেখা যাচ্ছে যে যাচ্ছে, ওই মোরগটাকে মারার জন্যই গুলি ছুটছে, অথবা কোনো একটা পাখি সেটাকে মেরে ফেলাই সে নিবে, অথবা হরিণ, বিভিন্ন এই যে সুন্দরবনে হরিণ পাওয়া যায়, ওই হরিণকে ই করছে, গুলি করছে যে হরিণটা সে নিয়ে যাবে। এখন গুলি করার পিছনে একজন ব্যক্তি ছিল, সেই লোকটা মারা গেছে। এখন হরিণকে মেরে ফেলা, হরিণের মাংস সংগ্রহ করা, এটা হচ্ছে বেআইনি। এই কাজটা বেআইনি হলেও সে ওই যে লোকটা মারা গেছে, এই মারা যাওয়াটা মার্ডার হবে না, সে এই কাজ থেকে বেঁচেও যেতে পারে, মার্ডারটা হবে না। দ্যাট হি নো লাইকলি কজ ডেথ। এরপরে এক্সপ্লানেশন আছে তিনটা। দেখেন, a person who causes bodily injury to another who is laboring under a disorder, disease or bodily infirmity and thereby accelerates the death of that other shall be deemed to have caused his death। এরপরে এক্সপ্লেনেশন 2 তে আছে, এগুলো বুঝবেন, সহজ আছে। এই যে অ্যাক্সিডেন্ট করছে, দাঁড়িয়ে দিছে, হ্যাঁ হ্যাঁ ঠিক। এরপরে 310 দেখেন, এক্সেপশন ইন দ্য কেসেস হেয়ারিন আফটার এক্সেপ্টেড কালপেবল হোমিসাইড ইজ মার্ডার। কালপেবল হোমিসাইড মার্ডার হবে, কখন হবে? এই ব্যতিক্রম ছাড়া, নিচের যে পরবর্তীতে ব্যতিক্রম উল্লেখ আছে ওই ব্যতিক্রম ব্যতীত। ইফ দ্য অ্যাক্ট বাই হুইচ দ্য ডেথ ইজ কজ ইজ ডান উইথ দ্য ইন্টেনশন অফ কজিং ডেথ, যদি মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে, এই ইন্টেনশনটা নিয়েই যদি এই কাজটা ঘটানো হয়, কখন? এই তখন সেটি ই হবে, মার্ডার হবে। সেকেন্ডলি বলা হচ্ছে, ইফ ইট ইজ ডান উইথ দ্য ইন্টেনশন অফ কজিং সাচ বডিলি ইনজুরি অ্যাজ দ্য অফেন্ডার নোজ টু বি likely to cause the death of the person to whom the harm is caused। এই যে আমরা সেকেন্ডলি যেটা নলেজ জানলাম, এই নলেজের কথা বলা হচ্ছে, যদি তার নলেজ থাকে যে এই লোকটা মারা যেতে পারে। থার্ডলি বলা হচ্ছে, if it is done with the intention of causing bodily injury to any person and the bodily injury intended to be inflicted is sufficient in the ordinary course of nature to cause death। যে স্বাভাবিক প্রকৃতিতে একজন ব্যক্তি মারা যাওয়ার জন্য যথেষ্ট, অর্থাৎ ওই যে ন্যাচার অফ ইনজুরি বললাম যেটা, যে স্বাভাবিক প্রকৃতিতে এই ধরনের সবাই মারা যায়, এই লোকটা অসুস্থ এই কারণে মারা গেছে এমন না। যদি সুস্থ ব্যক্তিকেও এই প্রকৃতির আঘাত করা হতো তাহলে সেও মারা যেতে পারতো। এইরকম আঘাতের ফলে যদি মারা যায় তাহলে সেটি হবে মার্ডার। Fourthly বলা হচ্ছে, if the person committing the act knows that it is so imminently dangerous that it must in all probability cause death or such bodily injury as is likely to cause death and commits such act without any excuse for incurring the risk of causing death or such injury as aforesaid। এই যে আমরা ইমিডিয়েটলি ডেঞ্জারাস বললাম, যে ইমিডিয়েটলি ডেঞ্জারাস অ্যাক্ট, আসন্ন বিপজ্জনক কাজ, যে কাজের ফলে যে কোনো ব্যক্তি মারা যেতে পারে, আহত হতে পারে, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে এটা টার্গেট করা না হলেও, তাহলে এই আসন্ন বিপজ্জনক যদি হয় সেক্ষেত্রে যে কেউ মারা যেতে পারে। এরপরে এই জায়গায় উদাহরণ আছে, এগুলো উদাহরণগুলো আপনারা পড়বেন। জেনারেল এক্সেপশন তো আমরা পড়ে ফেলছি, শুরুতে আছে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, সেটা একটু দেখি। দেখেন এক্সেপশন 1, এই জায়গায় লেখা আছে, when culpable homicide is not murder, culpable homicide is not murder if the offender while deprived of the power of self control by grave and sudden provocation, যখন সে তার সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলে এবং গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন এর পরিস্থিতি তৈরি হয়, তখন causes the death of person, the grave and provocation, এবং এই grave and provocation এর ফলেই ওই লোকটাকে মেরে ফেলে, or cause the death of any other person by mistake or accident, যদি সেই কাজটা ভুলে হোক বা অ্যাক্সিডেন্টলি হয়ে যায় তাহলেও এটি কালপেবল হোমিসাইড হবে। যেমন আমরা বললাম যে এই যে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনের ফলে মারতে গেছে কিন্তু তার পার্শ্ববর্তী দণ্ডায়মান আরেকজন ব্যক্তিকে মেরে ফেলছে, তাহলে সেটি কালপেবল হোমিসাইড হবে। কিন্তু এই রায়হান সাহেব দেখা যাচ্ছে নজরুল সাহেবকে মারতে গেছে কিন্তু আফজাল সাহেবকে মেরে ফেলছে, তাহলে এটি হবে মার্ডার। কিন্তু ওই যে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনের সময় যদি হয় তাহলে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন হলে তো মার্ডার হবে, কিন্তু সেই অবস্থায় নজরুল সাহেবকে মারতে গিয়ে আফজাল সাহেবকে মেরে ফেলছে, তাহলে এটি কালপেবল হোমিসাইড হবে। এই জায়গায় অ্যাক্সিডেন্টলি হোক, মিস্টেকেন হোক, যেভাবে হোক কালপেবল হোমিসাইড হবে। দ্য অ্যাবভ এক্সেপশন ইজ সাবজেক্ট টু দ্য ফলোইং প্রভিশনস, এই নিম্নের এই প্রভিশন অনুযায়ী এটি ব্যবহার হবে। এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এই যে তিনটা আমরা বললাম যে ব্যতিক্রম আছে, এই ক্ষেত্রে আবার মার্ডার হয়ে যাবে। তার মধ্যে ফার্স্টলি আছে দ্যাট দ্য প্রভোকেশন ইজ নট
support or voluntarily provoked by the offender as an excuse for killing or doing harm to any person, যে এই মেরে ফেলানোর জন্যই সে অজুহাত হিসেবে ব্যবহার করছে এই প্রভোকেশনটাকে, যে সে যাতে আমাকে উস্কানি দেয় এটাকে আমি অজুহাত হিসেবে ব্যবহার করব, কিন্তু উস্কানিটা শুরুতে ওফেন্ডার নিজেই দিয়েছিল। এই নিজে দেওয়ার কারণে তখন সেটি মার্ডার হবে। সেকেন্ডলি হচ্ছে দ্য প্রভোকেশন ইজ নট গিভেন বাই এনিথিং ডান ইন obedience to the law or by a public servant in the lawful exercise of the powers of such public servant। আমরা ওই যে উদাহরণ দিলাম যে ম্যাজিস্ট্রেট বা জজ সাক্ষ্য গ্রহণ করতেছে, সে আসামিকে সাক্ষীকে বললো যে আপনার কোনো সাক্ষ্য আমি বিশ্বাস করি না, এইটাই রাগান্বিত হয়ে সে মেরে ফেললো। এই যে সাডেন এন্ড প্রভোকেশনের ফলে যদি সে মৃত্যু ঘটায় তাহলে সেটি হবে মার্ডার, কারণ সে এই কাজটা সাডেন প্রভোকেশনটা কে দিল, সরকারি কর্মকর্তা দিয়েছে। এটা আদালতে হতে পারে। এরপরে আপনি দেখা যাচ্ছে কোনো জায়গায় ভূমি কর দিতে গেছেন, এই আপনার ল্যান্ডের যে ইগুলা যে শুল্ক টুল্ক থাকবে সবকিছু দিতে পরিশোধ করতে গেছেন, সেই জায়গায় একজনে আপনার সঙ্গে কোনো একটা খারাপ ব্যবহার করলো, এত বছর দেন না এখন আসছেন, আপনি রাগান্বিত হয়ে তার দু একটা বসায় দিচ্ছেন, নাকে ঘুষি মারছেন, সে নাক ফেটে দেখেছে রক্তপাত হয়ে মারা গেছে অথবা আঘাত লাগছে মাথায়, তখন সেটি মার্ডার হবে। কারণ ওই লোকটা ওই কথাটা তো বলতো না, ঠিক ওই সরকারি কর্মকর্তা কাজ যদি না করতো, সে তো তার দায়িত্ব পালন করতেছে। অথবা কোন পুলিশ কর্মকর্তা আপনাকে আসামিকে ধরতে আসছে, আপনি আর পুলিশকে মেরে ফেললেন, তখন আপনি কি করলেন, মার্ডার করলেন, আপনি কালপেবল হোমিসাইড করেন নাই। কি জন্য আপনি পরবর্তী দাবি করতে পারবেন না যে না আমার বিরুদ্ধে কোনো মামলা নাই, আমার কেন পুলিশ গ্রেপ্তার করতে আসবে, এই জন্য রাগে আমি পুলিশকে মেরে ফেলছি, এই কথা বলার অজুহাত দিয়ে আপনি পার পাবেন না, কারণ পুলিশ আসছে তার সরকারি দায়িত্ব পালন করার জন্য। সুতরাং সরকারি কর্মকর্তাকে যদি তার আইন বলে ক্ষমতা বলে জাস্টিফাইড বাই ল যদি কোনো কাজ করে, সেই ক্ষেত্রে যদি অঘটন ঘটে যায় তাহলে সেটি কালপেবল হোমিসাইড হবে। আর ঠিক ওই সরকারি কর্মকর্তা যদি আপনি অঘটন ঘটান তাহলে আপনারটা আর কালপেবল হোমিসাইড হবে না, আপনারটা হবে মার্ডার। বুঝছেন কিনা? আচ্ছা, এরপর থার্ডলি দ্যাট দ্য প্রভোকেশন ইজ নট গিভেন বাই এনিথিং ডান ইন দ্য লফুল এক্সারসাইজ অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স। যদি কোনো ব্যক্তি ব্যক্তিগত অধিকার প্রয়োগের সময় এই কাজটা করে ফেলে এবং সেই কাজটা যদি কোনো লফুল অথরিটির ক্ষেত্রে করে তাহলে সেটি হয়ে যাবে মার্ডার। এই ক্ষেত্রে কালপেবল হোমিসাইড হওয়ার সুযোগ নাই। যাই হোক, এই জায়গায় অনেকগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো পড়ে নিয়েন। এখন এইটা বোঝেন না এরকম কেউ আছেন কিনা, আমরা 5 মিনিট প্রয়োজনে বিরতি দিব যদি হয়, এরপরে আমি ধরবো সবাইকে যে কি আমরা পড়ছি। কয়টা বাজে এখন? 9টা 37 বাজে। জি, অনলাইনে যারা আছেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আছেন তো নাকি? লাইন আছে? জি, অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, প্রশ্ন আছে? না স্যার। এই স্যার, কালপেবল হোমিসাইড শোন না স্যার, শুনে খুব কষ্ট পেলাম, ব্রাহ্মণবাড়িয়াতে তো মারামারি হয় না। কোনটা কোনটা কোনটা? স্যার, কোথায় ব্রাহ্মণবাড়িয়া। মারামারি হয় না? ও ব্রাহ্মণ, সরি, আপনার বাড়ি হয়তো ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু আমরা পত্রিকায়, আমি ব্রাহ্মণবাড়িয়ায় যাই নাই, তবে ওই মৌলভীবাজার সিলেটে যাওয়ার পথে ওই আপনাদের জেলার উপর দিয়ে গিয়েছি, তবে পত্র পত্রিকায় নিয়মিত পড়া নিউজ দেখি যে বিভিন্ন সময় লাঠি সোটা নিয়ে দেখা যাচ্ছে, মাঠে খেলা নিয়ে, এরপরে ছাগলে ঘাস খেয়ে গেছে, এগুলা নিয়েই মারামারি করে। এজন্য উদাহরণ দিয়েছি। পার্সোনালি যদি কেউ অ্যাটাক হয়ে থাকেন, হার্ট হয়ে থাকেন, তাহলে সরি, আইসে বেড়ে কাউকে যাবেন কষ্ট স্যার। দেওয়ার জন্য বলা হয়নি, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি আর কি। জি, আপনার সনদ হলে যাবো ইনশাল্লাহ আপনাদের কোর্টে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, এরপরে এমনি বোঝার কোনো ঘাটতি আছে কিনা? না থাকলে একটু পড়বেন, আমি আপনাদেরকে প্রত্যেককেই ধরবো। জি, সম্ভবত অনলাইনে সবাই বুঝতে পেরেছেন। আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমি কিন্তু ধরবো, 10 মিনিট পড়বেন, এরপরে আমি ধরবো, কারণ এটার উপরে অনেক প্রতি বছর প্রিলি রিটেন প্রশ্ন থাকবেই। এই দুইটা সেকশন যদি আপনি ভালো করে পড়েন, এর পরবর্তীতে মার্ডার কেস নিয়ে আপনার আর কোনো সমস্যা নেই, যেই কেস আসলে কিনা আপনি ফ্যাক্ট অ্যানালাইসিস করতে পারবেন। দেখা যাচ্ছে না। খুলনার দিক থেকে কিন্তু আবার খুলনার দিক ভীষণ বা আপনার ইন্টেনশন এর উপর ভিত্তি করে
হ্যাঁ, এজন্যই তো ক্লাস, কারণ আপনি বইতে যখন পড়ছেন বইতেও ইন্টেনশন, নলেজ, নেচার অফ ইনজুরি, এ জায়গাও মার্ডারের ইন্টেনশন, নলেজ, নেচার অফ ইনজুরি, তাহলে পার্থক্যটা কোথায়? সবই তো এই উপাদান তো এ জায়গাও আছে, মার্ডারের মধ্যে আছে। আবার মার্ডারের উপাদান তো কালপেবল হোমিসাইডের মধ্যে আছে। তাহলে পার্থক্যটা কোথায়? এই পার্থক্যটা আমরা ওই যে আলোচনার মাধ্যমে বোঝাই দিলাম। হ্যাঁ, তাহলে পড়েন 10 মিনিট, এরপর আমরা সব প্রত্যেকে ধরবো, অনলাইনে যারা আছেন তাদেরকে ধরবো, আপনারাও পড়তে থাকবেন। আমরা একটা এই বিরাট দুই দিকে কিন্তু আমি খেয়াল করি না, আমি করি বন্ধুরা, আমি আমাদের দুপুরে খাওয়ার বলিলাম যে ঘটনা ভাগ বা ভাগ কত আমরা চাই দুপুরে more than